আমাদের ইংলিশ রাইটিংসের আজকে 1 নম্বর ক্লাস হিসাবে আমরা চলছি, ঠিক? তো প্রথম তো আমি চেষ্টা করব তোমাদের রাইটিংসের কি অবস্থা আছে, আর যদি আমার প্রয়োজন মনে হয় যে গ্রামারের পার্টও কিছু কিছু বলার দরকার আছে, তাহলে গ্রামারটাকেও করাবো, ঠিক আছে? বেশ। আর তোমাদের যে প্যাসেজগুলোকে করতে দেব, হ্যাঁ, তোমরা যেটা করবা সেটা হচ্ছে ওই ছবি তুলে পাঠাবে না। ছবি তুলে পাঠালে আমি কারেকশন করতে পারি না আর কি। আর যদি তোমরা পিডিএফ করে পাঠাও তাহলে ওটাকে আমি কারেক্ট করে দিতে পারবো আর কি। মানে ওটাকে যেমন যেখানে ভুল হয়েছে সেইখানে দাগ দিয়ে বা কিছু একটা করে দিতে পারবো। এই জন্য পিডিএফ পিডিএফ এর মাধ্যমে। হ্যাঁ, এই জন্য তোমরা যে মানে লেখাগুলো লিখবে ওইগুলোকে দেখবে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায় ডক স্ক্যানার বলে। প্লে স্টোরে গিয়ে ডক স্ক্যানার বলে সার্চ করবে, দেখবে একটা অ্যাপ্লিকেশান পাবে, অথবা আমি তোমাদের গ্রুপে ওই অ্যাপ্লিকেশানটার লিঙ্ক পাঠিয়ে দেবো। ওই অ্যাপ্লিকেশানে ইনস্টল করবে, খুব ভালো অ্যাপ্লিকেশান। তোমাদের ওইখান থেকেই ছবি তুলে একবারে পিডিএফ করে পাঠাবে, ঠিক আছে? তাহলে রাইটিংসটাও চেক হয়ে যাবে। ঠিক আর আছে। একদম আমরা বেসিক থেকেই শুরু করছি আজকে রাইটিংসের ক্লাসটা। রাইটিংসের ক্ষেত্রে আমি প্রথমত তো তোমাদের ট্রান্সলেশন দিয়েই আগে চলবো, কারণ ট্রান্সলেশনটাকে আগে ঠিক আমি না করাতে পারলে কোনো একটা টপিক লিখতে দিলে সেটা তোমরা কি করে, মানে ট্রান্সলেশন মেথডে কেন এগোবো, কারণ আমরা তো আমাদের মাদার টাং যেহেতু বাংলা, তাই আমরা ভাবি বাংলাতে আর সেটাকে ট্রান্সলেট করে আমরা যে কোনো ভাষাতে কনভার্ট করি। তো সেই কারণে রাইটিংসের মধ্যে আমাদের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশন, ওকে? আর বাকি প্রেসিজ কি করে লিখতে হয়, কি করতে হয়, রিপোর্ট, এসে, লেটার, এগুলো বাকি যা আছে তার সেগুলো যখন যখন হবে তখন তখন আমি সেগুলোকে বলবো, ঠিক আছে? তো আমার এখন মূল ফোকাস অন্তত 1-1.5 মাস ধরে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রান্সলেশনের উপরে ফোকাস থাকবে। হ্যাঁ, যে বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করতে পারছো কিনা। যেমন হ্যাঁ, গতদিন, ঠিক আছে। হ্যাঁ গতদিন আমরা যেমন কিছু কাজ দিয়েছিলাম, আমি বোধহয় 2-3টে তোমাদের বাড়িতে লিখতে দিয়েছিলাম প্যাসেজ। তো হ্যাঁ, দুটো সেইখানে, দিয়েছিলাম। হুম, তো সেইখানে তোমরা সবাই লিখেছো, ভালোই হয়েছে। এখন কিছু কিছু জায়গায় কারেকশনের দরকার আছে, তো এই ছবিতে আমি কারেকশন কি করে করব, এই জন্য বলছি যে আমাকে পিডিএফ করে পাঠাবে তোমরা লেখাগুলো, তাহলে আমি পিডিএফটাকে কারেকশন করে দিতে পারবো আর কি, দেখে, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা, এটাই বলে শুরু করছি। মোটামুটি কিছু রাইটিংসের টিপস আমি তোমাদের জন্য রেখেছি ভাবনা চিন্তা করে। এইগুলোকে জাস্ট স্ক্রিনশট নেবে, পরে খাতায় তুলে রেখো। 1 নম্বর, যে কোনো রাইটিংসে তোমাকে দেওয়া হোক না কেন, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন প্রপারলি। কোয়েশ্চেনটাকে আগে ভালো করে বুঝতে হবে যে এটা আমার কাছে কি জানতে চাইছে। হ্যাঁ, রিড দ্য প্রম্পট কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস। অর্থাৎ প্রথমে তুমি তোমার কোয়েশ্চেনটাকে পড়লে, তারপর মনে মনে কি পয়েন্টসগুলোকে ঠিক করে ফেললে, ওকে? তারপর যে কি পয়েন্টসগুলো তুমি ঠিক করেছো সেই কি পয়েন্টসগুলোকে ডেভেলপ করবে। মানে স্টিক টু দ্য টপিক অ্যান্ড অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। আননেসেসারি ডিটেলসের কোনো প্রয়োজন নেই। তুমি মনে মনে যে কি পয়েন্টগুলোকে ভেবেছো সেটাকে ডেভেলপ করবে। এই যে যে টিপসগুলো আমি বলছি, রাইটিংসের টিপস, এটা কিন্তু শুধু ট্রান্সলেশনের জন্য নয়, বাকি যেগুলো আছে এসেজ লিখতে দিক, প্যারাগ্রাফ লিখতে দিক, বা কি বলে রিপোর্ট লিখতে দিক, যাই লিখতে দিক না কেন সেগুলোর জন্য। 2 নাম্বার, প্ল্যান বিফোর ইউ রাইট। লেখা শুরু করলে, পরীক্ষার হলে তুমি লেখা শুরু করে তারপরে ভাববে, এমনটা করবে না। 2 মিনিট 5 মিনিট সময় নাও, অসুবিধে নেই, কিন্তু আগে লেখার আগে প্ল্যানটাকে করে নাও, ওকে? তোমার যে লেখাটা হবে তার আউটলাইন তুমি কিভাবে ভাবছো এটা তুমি আগে ভেবে নাও। এবার মনে, প্রত্যেকের মনে হবে যে পরীক্ষার হলে অতটুকুন টাইমের মধ্যে এত কিছু করার কোনো সময় থাকবে কি। আমি আবার বলছি, আমরা যখন বেশি বেশি করে এগুলোকে প্র্যাকটিস করব রাইটিংসগুলোকে, তখন আমাদের আর অসুবিধা হওয়ার কথা নয়, ওকে? যেহেতু বাংলা আমাদের মাদার টাংস, আমি যদি ইমিডিয়েট এখনই তোমাকে যদি বলি যে গ্রামের হাট নিয়ে মোটামুটি 500 শব্দে একটা এসে লেখো, এটা বলার সাথে সাথেই তোমরা কিন্তু লিখতে পারবে না, যতই সেটা তোমার মাদার টাং হোক না কেন। কেন পারবে না? কারণ এই লেখাটা আমরা প্র্যাকটিস করছি না, তো সেই জন্য পারবো না। এই জন্য হ্যাঁ, যখনই কোনো রাইটিংস আসবে না, তার আউটলাইনটা নিজে নিজে ঠিক করতে হবে। আর এটা যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো তখন বুঝতে পারবো।
অর্গানাইজ ইওর আউটলাইন থটস বলতে লজিক্যালি। ওকে, দাদা, আউটলাইন বলতে কি ওই হেডিং গুলো? না না, আউটলাইন বলতে কি, যে তুমি মনে করো একটা, এই যে আমি একটা বললাম যে গ্রামের হাট, গ্রামের হুম। হাট, চলো তো দেখি, এটাই আমি আজকে তোমাদের একটা হোমওয়ার্ক দিই। গ্রামের হাট, এটা নিয়ে, হাটে কি চন্দ্রবিন্দু আছে নাকি? না, নেই এমনি। আচ্ছা, গ্রামের হাট, ওই যে হাট বাজার বসে না, গ্রামে হাট বসে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, মানুষজন সেখানে বাজার ফাজার করতে যায় সপ্তাহে নির্দিষ্ট কোনো একটা দিনে। এই গ্রামের হাটটা নিয়ে তোমরা 500 ওয়ার্ডসের মধ্যে একটা এসে লিখবে, তো বাংলাতেই, ইংরেজিতে নয়। তোমরা যে বাংলাটা ঠিক আছে। লিখবা সেই বাংলাটাকে আমি আবার ট্রান্সলেট করতে বলবো, আগে বাংলাটা লিখো। এটা লিখে আমাকে মোটামুটি কালকে রাতের মধ্যে জমা দাও, কালকে রাতের মধ্যে জমা দিবে। ওকে, গ্রামের ঠিক হাট আছে। নিয়ে 500 ওয়ার্ডসের বাংলাতে লিখবে কিন্তু, রচনা বাংলা। এবার তোমরা প্রশ্ন করলে আউটলাইন কি দাদা, আউটলাইনগুলো একবার হ্যাঁ, ভালো করে ভাবো। যে গ্রামের হাটটা তুমি লিখবে, তাহলে 500 শব্দে লিখতে গেলে তোমাকে কম বেশি 50টা লাইন লিখতে হবে, তাই না? হ্যাঁ একটা দাদা, লাইনে লিখতে যদি হবে 10টা করে 500। ওয়ার্ড থাকে, তাহলে কম বেশি 50টা লাইন লিখতে হবে। সেই 50টা লাইনে হ্যাঁ। তুমি কি লিখবে, সেটাই হচ্ছে আউটলাইন। ওকে, যে ও। ভাবনাটাকে ভাবো যে গ্রামের হাট মানে কি, কতগুলো ভাবনা আমি তোমাদেরকে দিচ্ছি। যে গ্রামের হাট বসলে সপ্তাহে একটা মেলার মতো না একটা পরিস্থিতি হয়, তাই না? উত্তর পাড়ার মানুষের হ্যাঁ। দক্ষিণ পাড়ার লোকের সাথে দেখা হয়ে যায়, পূর্ব পাড়ার মানুষের সাথে পশ্চিম পাড়ার মানুষের দেখা হয়ে যায়, হ্যাঁ, পুরনো পুরো একটা বন্ধুর মেলা। সঙ্গে দেখা হতে পারে। আবার একঘেয়ে জীবনে এতগুলো মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, এই আঙ্গিনাও থাকতে পারে। উৎসব মুখর একটা ব্যাপার থাকতে পারে, ধনী দরিদ্রের বাজারের ব্যাপারটা থাকতে পারে। গরিব মানুষেরা এক ধরনের বাজার করে, বড়লোকরা এক ধরনের বাজার করে। হ্যাঁ, সেখানে নারীও আসে, পুরুষও আসে, সম্মেলনের ভাবনা। এই যে যে পয়েন্টগুলোকে বলছি, এই পয়েন্টগুলোই তো হচ্ছে তোমার আউটলাইন। ওকে, ও। টেক আ হ্যাঁ দাদা। মিনিট টু আউটলাইন এর রেসপন্স, তোমার রেসপন্সটা কী হবে তার জন্য একটা আউটলাইন ভাবার জন্য তুমি টাইম নাও। আর সেইভাবে ও। অর্গানাইজ ইওর থটস লজিক্যালি। যেমন ইন্ট্রোডাকশন প্রথমে দিতে হবে, তারপর বডি আসবে, তারপর কনক্লুশন আসবে। বুঝেছো? তোমার রাইটিংসের এই হ্যাঁ দাদা, বডিটা যেন থাকে সব কিছুর মধ্যে। ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন। হ্যাঁ, তারপরে কিপ সেন্টেন্সেস ক্লিয়ার অ্যান্ড কনসাইজ। তুমি যে সেন্টেন্সগুলোকে লিখছো, একদম কঠিন কঠিন ভাষা, মানে আমরা ভোকাবুলারি তৈরি করার জন্য যে সমস্ত ভাষা পড়ি, ওই ভাষা পুট করলে আমার লেখা ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই। একদম সহজ সরল ভাষা। দেখো, লেখক যা লেখে সেটা কাদের উদ্দেশ্যে লেখে? পাঠকের উদ্দেশ্যে লেখে। পাঠকের কোনো লেখা যদি মনোগ্রাহী হয়, তাহলেই লেখকের লেখা সফল হলো, বা লেখকের লেখাটা মানে সার্থক হলো। তো সেই ক্ষেত্রে আমি ভারী ভারকাম শব্দ ইউজ করলাম, অথচ আমার খাতাটা যিনি দেখবেন বা আমার পাঠক যিনি হবেন, সে ম্যাক্সিমামটাই বুঝতে পারলো না, তাহলে ওই ইংলিশটা আমার কাছে প্রেফারেবল হবে না। বুঝতে পারছো কি বলেছি? যেমন হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে হ্যাঁ, পারছি। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, আর কে নারায়ণের গল্প আমরা কত ইজিলি পড়তে পারি, তাই না? মালগুড়ি ডেজের হ্যাঁ। গল্পগুলো পড়ে দেখবে, খুব হ্যাঁ, ইন্টারেস্ট খুব। লাগবে। এবং এত সহজ সহজ শব্দ তিনি ব্যবহার করেছেন, আমাদের ডিকশনারিও খুলতে হয় না, কারণ আমরা আমাদের চিরাচরিত জীবনে ওই ইংরেজিগুলো পড়েছি, ঠিক না? তো এটাই হলো ব্যাপার। তো সেই জন্য হ্যাঁ কিপ দাদা। সেন্টেন্স ক্লিয়ার অ্যান্ড কনসাইজ, মানে লং এবং কমপ্লিকেটেড সেন্টেন্স লেখা থেকে বিরত থাকো, ভেঙে ভেঙে লেখো। একটা লাইনের মধ্যে দেখো, কমপ্লেক্স সেন্টেন্স যখনই আমরা ব্যবহার করছি, মনে রাখবে, আমি যখন তোমাদের সিনট্যাক্সের একটা পার্ট আমি পড়াবো এখানে, এই এই রাইটিংসের ক্লাসের সাথেই সিনট্যাক্সের পার্ট পড়াবো। সিনট্যাক্সের মধ্যে আমরা শিখবো যে কিভাবে একটা সেন্টেন্সকে কতগুলো, ম্যাক্সিমাম কতগুলো ক্লজ আমরা একটা সেন্টেন্সের মধ্যে ঢোকাতে পারি। ঠিক, সবসময় আমাদের চেষ্টা থাকা উচিত যে একটা সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লিট করা। এবার সব সময় তো সিম্পল সেন্টেন্স হবে না, যার কারণে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে যাতে বিভিন্ন ধরনের পার্টিসিপাল ইউজের মাধ্যমে, জেরান্ড ইউজের মাধ্যমে, ইনফিনিটিভ ইউজের মাধ্যমে, যাতে সেই কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি, এই প্রয়াস আমাদের লেখার মধ্যে থাকতে হবে। তাহলে কি বললাম? অ্যাভয়েড লং অ্যান্ড কমপ্লিকেটেড সেন্টেন্সেস, ইউজ সিম্পল এফেক্টিভ ভোকাবুলারি। সিম্পল ভোকাবুলারি, এফেক্টিভ ভোকাবুলারি ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, নাও এবার কথা হলো, দাদা ভোকাবুলারি কি করে বিল্ডিং হবে? আমি তোমাদের আজই বলছি, তোমরা কেউ আর কে নারায়ণের মালগুড়ি ডেজ বলে একটা বই পাওয়া যায়, হ্যাঁ, মালগুড়ি ডেজ, এই মালগুড়ি ডেজ হ্যাঁ। বইটা যদি তোমরা পাও, তোমরা একটুখানি কিনে নাও। ওকে, কারণ আমি আর কে নারায়ণের কথাই বললাম, কারণ ওনার ইংরেজিটা আমার খুব ভালো লাগে আর কি পড়তে।
ঠিক আছে? যদি পারো মালগুড়ি ডেজটা একটু কিনে নাও, অথবা যদি মালগুড়ি ডেজও পসিবল না হয় তাহলে আমি বলি কি ভারতীয়দের মধ্যে যে কোনো গল্পের বই একটা নিয়ে নাও ভারতীয় লেখকদের মধ্যে, আর সেই ক্ষেত্রে আর কে নারায়ণ হচ্ছে বেস্ট চয়েস। এবং এই বইটা ঠিক কিন্তু আছে ভাই। তোমরা এই বইটা কিন্তু তোমরা অন্তত 1 মাসের মধ্যে জোগাড় করে ফেলবে। কে কোথা থেকে আচ্ছা ঠিক জোগাড় আছে। করবে আমি জানি না, কিন্তু 1 মাসের মধ্যে জোগাড় করবে। ওই বইগুলো নিয়মিত পড়বে, নিয়মিত পড়বে গল্পগুলো। প্রথম প্রথম গল্পগুলো যখন পড়বে খুব ইন্টারেস্ট লাগবে, ধীরে ধীরে দেখবা যখনই তুমি ইংরেজি পড়বা না, ইংরেজি যখন তুমি পড়বা তখন তুমি দেখবা যে লেখার যে মানে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হয়, কিভাবে লিখতে হয়, এক্সপ্রেশনগুলো কেমন ব্যবহার করতে হয়, সবটাই তুমি নিজে থেকেই শিখে যাবা। একটা কথা সবসময় মনে রাখবা যে আমি এখানে একটা ব্যাচ চালু করেছি, ব্যাচটার নাম হচ্ছে ইংলিশ রাইটিং ব্যাচ। এখন বিষয়টা হচ্ছে আমি রাইটিং তোমাদের কিভাবে শেখাবো, আমি কি করতে পারি তোমাদের জন্য? আমি তো জাস্ট বলতে পারি যে ভাই এইটা গ্রামাটিক্যালি এই ভুলটা হয়েছে, এই ভুলটা ঠিক করে নাও। এইটুকুন তো আমার দায় আছে, তো আমার তো আর কিছু করার নেই। যা করতে হবে তোমাকেই করতে হবে, লেখার ভাবনাটা তোমাকে ভাবতে হবে, লিখতে হবেও তোমাকে। আমি জাস্ট কোথাও ভুল হচ্ছে কিনা বা কোথাও শ্রুতি কটু লাগছে কিনা, একটা শব্দচয়ন ঠিক করেছো কিনা, সেটাকে চেঞ্জ করা উচিত কিনা, এই জিনিসগুলোই বলতে পারি। বাকি সবটা কিন্তু নিজেদেরই করতে হবে। আমি আবার বলছি ভাই দেখো, এই বিসিএস এর যে ডেসক্রিপটিভ মোড আসছে, এতে অনেক সমস্যা হবে আমি এটা জানি, কিন্তু এটাও আমি জানি যে কম্পিটিশন অনেক কমে যাবে, অনেক 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 কমে যাবে কম্পিটিশন, বুঝতে পারলে? সেই জায়গা থেকে লেখার অভ্যাসটা আমাদের এখন করতে হবে। এবার কারো কারো মনে এমন প্রশ্ন উঠতে পারে যে আমার বয়স তো অনেকটাই হলো, কি করে কি করব না করব। কিন্তু আমি আবার বলছি, নিজেকে যদি কোনোভাবে একবার প্রিপেয়ার করে ফেলতে পারো, তাহলে দেখবে যদি জীবনে চাকরি আমার নাও হয়, তবুও যে জ্ঞানটা আমি অর্জন করলাম সেটা দিয়ে অন্তত আমি সমাজের মাথা উঁচু করে সম্মানের সাথে বেঁচে থাকতে পারবো। বুঝতে পেরেছি কি বলেছি আমি? হ্যাঁ দাদা। ওকে, তারপর আসো কি, ফোকাস অন গ্রামার অ্যান্ড সিনট্যাক্স। গ্রামার আর সিনট্যাক্সের জায়গাটা খুব কেয়ারফুলি রাখতে হবে। কারণ কি, আমরা যখন খাতা দেখি, খাতা দেখার সময় যদি এরকম দেখি যে আ বয় গো টু স্কুল, এইটা দেখার সাথে সাথে না মাথার মধ্যে আগুন ধরে যায়। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? হ্যাঁ দাদা। এই জন্য বয় লিখলে যেখানে গোজ লিখতে হবে, এই ধরনের ভুলগুলো করা যাবে না। মানে বেসিক টেন্স যেটা, হ্যাঁ, বেসিক টেন্স, যেমন যেমন এরকম বলে দিস ইজ ওয়ার্কস হার্ড, এই এই সমস্ত এই সমস্ত লেখা দেখলে পরে মাথা গরম হয়ে যাবে এক্সামিনারের। কারণ ইজ লিখছো আর ওয়ার্কস লিখছো, এটা কখনো হয় না। তো অর্থাৎ বেসিক টেন্স যেটা, সেই বেসিক টেন্সের যেন ভুলটা না হয়, কারেক্ট টেন্স আমাদেরকে ইউজ করতে হবে। আজকের ক্লাসে আমি যেহেতু এই ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে, তাই জন্য এই আলোচনা করব, সাথে সাথে আমি আজকে টেন্সের আলোচনাও করব। 12খানা টেন্সকেই আমি আজকে রেখেছি, তার স্ট্রাকচার, তার এক্সাম্পল সহ রেখেছি, এবং প্রত্যেকটা টেন্সের জন্য ওই 2-4টে লাইন করে করে এক একটা বাংলার প্যারাগ্রাফের মতন করে করে রেখেছি, যেটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দেবো আজকে। তাহলে টেন্সের ভুলটা যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে। হতে পারে আমি কোনো একটা শব্দের বানান ভুল লিখেছি, এটাও মেনে নেওয়া যায়, কিন্তু টেন্সে যদি আমি ভুল করি তাহলে কিন্তু সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। বোঝা গেল কি বলেছি? হ্যাঁ। আর কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ওপরে আমি এই সপ্তাহেই, আজকে সোমবার তো, এই সপ্তাহেই আমি একটা ক্লাস রাখবো যেখানে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়েই আমি কথা বলবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ আমাদের বিভিন্ন কিছু আলোচনা আছে এর মধ্যে। যারা আমার কাছে ইংলিশের ক্লাস করেছো আগে পরে, তারা জানো তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তাদের নোট অলরেডি করা আছে। যদি হ্যাঁ কেউ দাদা। নতুন থেকে থাকো তাহলে, আচ্ছা আমার নতুন ছেলেগুলো কি আছে যারা নতুন টেলিগ্রাম গ্রুপ থেকে এখানে এসছে, আছে ক্লাসে? তারা কেউ একটু রেসপন্স করো তো থাকলে। আমি আছি স্যার। আমি আছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমি আছি স্যার। হ্যাঁ, বেশ বেশ বেশ, স্যার আছি। ঠিক আছে। তো তারপর কি, অ্যাভয়েড কমন এরার্স লাইক মিসপ্লেসড মডিফায়ার্স অ্যান্ড ইনকারেক্ট প্রেপোজিশনস। দেখো এইখানে কিন্তু আমি একটা জিনিস জেনে বুঝেই লিখিনি, আমি কিন্তু মিস স্পেলিং লিখিনি, কিন্তু মানে বানান ভুল এটা হতেই পারে। হ্যাঁ, যেহেতু আমরা মানে ইংরেজি যেহেতু সবসময় আমাদের পড়া হয় না,
তাই সব শব্দ আমি ওই শব্দের উচ্চারণটা জানি, কিন্তু সেটা লিখতে গেলে কোথায় আই হবে না কোথায় ই হবে, এই ভুলটা আমার হতে পারে। ঠিক আছে? এবং এটা এক্সামিনার যখন খাতা দেখবে, এটার জন্য তোমাকে অতটা বেশি অফেন্স নেবে না। আমি বলছি ও। মার্ক কাটবে না, আমি এটা বলছি না, কিন্তু অত বেশি অফেন্স নেবে না। কিন্তু গ্রামারে যদি আমি ভুল করে ফেলি, হ্যাঁ, প্রেপোজিশনের ইউজে যদি ভুল করে ফেলি, এই যে দেখো মিসপ্লেসড মডিফায়ার্স মানে বোঝো, মানে যেখানে এ দরকার সেখানে দা দিয়ে বসে আছি, আর যেখানে দা দরকার সেখানে এ দিয়ে বসে আছি, যেখানে অ্যাডজেক্টিভ দরকার সেখানে অ্যাডভার্ব দিয়ে বসে আছি, যেখানে অ্যাডভার্ব দরকার সেখানে অ্যাডজেক্টিভ দিয়ে বসে আছি। এই জিনিসগুলো, এই ভুলটাকে করা যাবে না। ওকে, মডিফায়ার্স কি কি হতে পারে? আর্টিকেলস হতে পারে, তারপরে তোমার অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এই সমস্ত জিনিসগুলো মডিফায়ার। তো তাদের সঠিক ব্যবহারটা আমাদের শিখতে হবে। আর এই সূত্র থেকে গ্রামারের মধ্যে আমরা অ্যাডভার্বেরও একটা স্পেশাল ক্লাস করব, কারণ ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে এবং তোমাদের কম্পিটিটিভ এক্সামে যে ইংরেজির যা কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, দেখবো অ্যাডভার্বের একটা ওয়েটেজ কিন্তু বিরাট রয়েছে, অ্যাডভার্বের গুরুত্বটা অনেক। কারণ একটা অ্যাডভার্ব মডিফায়ার রূপে অনেক কিছু করে। অ্যাডভার্ব আমরা জানি ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে করে, অ্যাডভার্বকেও করে, কিন্তু এটা ছাড়াও অ্যাডভার্ব নাউন প্রোনাউনকেও মডিফাই করে, প্রেপোজিশনকেও মডিফাই করে। বুঝতে পারলে? যার কারণে সঠিক মডিফায়ার্স সঠিক জায়গায় বসানোটা খুব ইম্পর্ট্যান্ট। আর তার সাথে সাথে ইনকারেক্ট প্রেপোজিশন ইউজ না করা। ঠিক আছে? ওকে, দুটো বাদ থাকলো, ইন্টারজেকশন আর কনজাংশন না? হ্যাঁ হ্যাঁ, ওই দুটোকে বাদ দিয়েই অ্যাডভার্ব স্যার বাকি এটা আমি সবাইকে জানতাম না। কাজ করে। হ্যাঁ বলো বলো, কেউ স্যার কিছু এটা আমি বলছো? জানতাম না যে নাউন নাউন বা ওই যে প্রিপোজিশনকে হ্যাঁ করে মডিফাই হচ্ছে। করে, এটা জানতাম না। আমি জানতাম। ঠিক আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। ধরো ধরো তোমরা Okay. একটা পার্টি করছো, ওকে, তোমরা মনে করো 4 জনে মিলে একটা 750 ml এর একটা পার্টি চলছে। ওকে, এখন এই পার্টিতে আমরা কজন আছো? 4 জন আছো। এবার মনে করো যে তোমার এক বন্ধু রাম ফোন করলো যে ভাই কি করছিস, তোমরা বললে ভাই পার্টি করছি। তখন তোমরা এই 750 ml এর রামকে মানে নিতে পারো, তাই না? বলো, রাম যদি তোমাদের মধ্যে আসে তাহলে কোনো অসুবিধা হবে না। এবার তখন তুমি বললে যে হ্যাঁ রাম তুই আয়। এখন রাম বলল কি যে না ভাই আমার সাথে শ্যামও রয়েছে। রাম বলল আমার সাথে শ্যামও রয়েছে। তখন 6 জন হলে আর 750 ml এ কাজ হবে না। বুঝতে পারলে? তখন এই তোমাদের এই 4 জনের গ্রুপ থেকে কেউ একজন বলল নো নো, অনলি রাম ক্যান কাম, শুধুমাত্র রাম আসতে পারে, আর কারোর আসার দরকার নেই। তো এই এই অনলি কথাটা দেখো তো কাকে ডেসক্রাইব করছে, কাকে মডিফাই করছে? রামকে, রামকে। ক্যানকে, কামকে, কাকে? রামকে। তো রাম তো নাউন, তো নাউনকে এই অনলি দেখো, অনলি হচ্ছে অ্যাডভার্ব, এ ডেসক্রাইব করে দিচ্ছে। বুঝতে পারলে? এই জন্য অ্যাডভার্বের গুরুত্বটা খুব বেশি। ওকে, আচ্ছা, দাদা হ্যাঁ বলো। বলছি অ্যাডভার্ব কি সেন্টেন্স কে কোয়ালিফাই করে? হ্যাঁ অবশ্যই করে। যেমন সম্পূর্ণ। ফরচুনেটলি উই ওয়েন্ট ফ্রম দেয়ার। ওকে, মনে করো কোনো একটা জায়গায় একটা কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, হ্যাঁ, তো সেইখান থেকে তুমি এসকেপ করতে পেরেছো, তার জন্য তুমি বললে ফরচুনেটলি উই ওয়েন্ট ফ্রম দেয়ার বিফোর দ্য ইনসিডেন্ট। তো এই পুরো সেন্টেন্সটাকে এই ফরচুনেটলি কথাটা ডেসক্রাইব করে দিল। ওকে, পুরো সেন্টেন্সকে মানে কোয়ালিফাই করে। ওই শুধু অ্যাডভার্বই মানে সম্পূর্ণ সেন্টেন্স কে হ্যাঁ কোয়ালিফাই একদম, করে না আরো কি? ওই একটা অ্যাডভার্ব গোটা সেন্টেন্সকে ডেসক্রাইব করছে। ওকে, কোনো স্পেসিফিক কোনো ওয়ার্ডসকে নয়। ওকে, হুম। আচ্ছা বেশ। আর দাদা আমি একটা স্যার বইয়ের দিয়েছি, ওটা একটু হ্যালো দেখবেন? স্যার, হ্যাঁ বলো বলো বলো। আওয়াজটা স্যার খুব কম আসছে। আওয়াজ কম আসছে? বাকি সকলেরই কি একই প্রবলেম হচ্ছে আওয়াজ কমের? ঠিক আছে স্যার। না না আওয়াজ ঠিক না ঠিক আছে আওয়াজ। ও তাহলে তোমার হয়তো দেখো মাইকে কোনো সমস্যা হতে পারে, বা হেডফোনটাকে একটু সাউন্ড বাড়িয়ে নাও। স্যার হেডফোন লাগাইনি তো। দাদা আমি একটা ও তাহলে তবু আওয়াজ কম হচ্ছে? হ্যাঁ স্যার। ও তাহলে তুমি না একবার আওয়াজ না ঠিকই তো আছে। লিভ নিয়ে জয়েন করো, একবার লিভ নাও, লিভ নিয়ে আবার জয়েন করো। হতে পারে নেটওয়ার্ক ইস্যু কিছু একটা হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর কেউ কিছু স্যার জিজ্ঞেস ক্লাস করবে? রেকর্ড হচ্ছে তাড়াতাড়ি না বলো। না স্যার? আর কেউ কিছু বলবে? তাড়াতাড়ি বলো। স্যার ক্লাস আমি একটা রেকর্ড হচ্ছে স্যার? বইয়ের ইটা পাঠালাম। ও আচ্ছা, ওটা আমাকে পাঠাও, আমি দেখে পরে বলবো। হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা, ওকে, আর কেউ কিছু বলবে? আর রেকর্ড এটা ক্লাসটা কি রেকর্ড হচ্ছে স্যার? হ্যাঁ সব রেকর্ড হচ্ছে ভাই। যদি কেউ কোনো মনে করো কোনোদিন ক্লাস না করতে পারো, রেকর্ডেড পেয়ে যাবে। আর একটা কথা বলি, রেকর্ডেড পাওয়া যাবে বলে ওর ভাই আজকে আর ক্লাস করবো না, রেকর্ডেড দেখে নেব, এই ভাবনা যেদিনই আসবে মনে করলা সেদিন থেকেই হয়ে গেল,
ঠিক আছে? আর ক্লাস করা হবে না। না না স্যার, এরকম কোনো ব্যাপার না আমি স্যার। আমি আমি সত্যি করে একটা মুদিখানার কথা দোকানে বলি, দেখো আমার আমি তো কিন্তু দোকানে বসে আছি তো, হ্যাঁ হ্যাঁ। এবার দোকানে হঠাৎ করে কাস্টমার আসে, তখন হয়তো ও ওই টাইমটা একটু ব্রেক তুমি হতে পারে, তার জন্য আমি তোমার বাড়ি চাকদাতে না, বিশ্বজিৎ? হ্যাঁ হ্যাঁ স্যার, বিশ্বজিৎ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ওকে, নো ইস্যু। ওকে ওকে স্যার। ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমি খুব নিজের স্ফূর্তি নিয়ে আমি কিন্তু ব্যাচ শুরু করি, বাকি তারপর তোমাদের স্ফূর্তি না থাকলে কিন্তু একদম অফ করে দেবো, এটা মাথায় রেখো। তারপরে নেক্সট পয়েন্ট হচ্ছে ইউজ ফর্মাল অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আই গনা স্লিপ, ঠিক আছে, এই গনা ফনা এই সমস্ত ইউজ করবে না। মানে টেলিভিশনে যে সমস্ত শব্দ তোমরা শোনো, সেই সমস্ত শব্দ রাইটিংসের মধ্যে ব্যবহার করা যাবে না। দোজ ওয়ার্ডস আর কল্ড স্ল্যাং। ওকে, তো তোমার রাইটিংসের মধ্যে স্ল্যাং থাকা উচিত নয়। কেন কি, আমরা যারা বাঙালি, আমাদের মাতৃভাষা যাদের বাংলা, তারাও আমরা কিন্তু আমাদের কথার মধ্যে বিভিন্ন ধরনের স্ল্যাং ইউজ করে থাকি, কিন্তু আমাদের রাইটিংসের মধ্যে সেটা যেন না হয়। একটা জায়গায় একটা কথা বলি, আমি তোমাদের বলছিলাম না যে কোনো ইংরেজির একটা বই পড়তে হবে, তো সেক্ষেত্রে আমি আর কে নারায়ণের মালগুড়ি ডেজটা পড়তে বলেছি। এই পড়লে যেটা হয় সেটা হচ্ছে, দেখো আমরা যারা শিক্ষিত ছেলে মেয়ে, যারা আমরা বই পুস্তক পড়েছি, তাদের যে কথা বলার ভাব আর যে জীবনে কোনো দিন বই পড়েনি তার কথা বলার ভাব কিন্তু এক হবে না। কারণ তার শব্দ চয়নে সমস্যা হবে, তাই না? বিভিন্ন দিকে সমস্যা হবে। আমরা যেহেতু পড়েছি, আমরা জানি কিভাবে বলতে হয়। তো ইংরেজিতেও সেরকমই ব্যাপার, যতটা ইংরেজি পড়বে তত ভালো হবে। এবার শুরুতেই হয়তো তোমাদের মনের মধ্যে হতে পারে যে দাদা তাহলে কি আমরা নিউজ পেপার পড়তে পারি, ইংলিশ নিউজ পেপার? তো আমি বলবো যে না, আপাতত ইংলিশ নিউজ পেপার পড়ার দরকার নেই। কেন দরকার নেই? ইংলিশ নিউজ পেপার তোমরা যদি এখন পড়তে যাও, তাহলে দেখবা যে দুটো তিনটে শব্দ পরপরই তোমাকে ডিকশনারি দেখতে হচ্ছে। আর এই দুটো তিনটে শব্দ পরপর যখন ডিকশনারি দেখতে হবে না, তখন তোমার নিজের মধ্যে একটি হীনমন্যতা সৃষ্টি হবে, হায় ভগবান আমি তো কিছুই জানি না। এই জন্য বলছি যে আপাতত সংবাদপত্র পড়ার কোনো দরকার নেই। আপাতত একটা গল্পের বই পড়ো, আর কে নারায়ণের মালগুড়ি ডেজ পড়ো। ওকে, তাহলে কি অ্যাভয়েড স্ল্যাং কন্ট্রাকশন। হ্যাঁ, আর লেখার মধ্যে তো আমি বারবার বলেই থাকি যে কন্ট্রাক্টেড ফর্ম আমরা লিখবো না, ডোন্ট লিখবো না, ডু নট লিখবো। ওকে, কান্ট লিখবো না, ক্যান নট লিখবো। ওকে, কন্ট্রাক্টেড ফর্মটাকে অ্যাভয়েড করতে হবে আনলেস ইউ আর রাইটিং ডায়ালগস। যদি তুমি কোনো ডায়ালগস লিখে থাকো তাহলে তুমি কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে পারো, কিন্তু জেনারেল রাইটিংসের মধ্যে কোনো কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা। আর মানে ক্যাজুয়াল যে এক্সপ্রেশন আছে, ওভারলি ক্যাজুয়াল এক্সপ্রেশনস, সেগুলোকেও ব্যবহার করা যাবে না। এটা আমি বলবো ধীরে ধীরে। স্টিক টু আ নিউট্রাল অ্যান্ড ফর্মাল টোন, এটা খুব ইম্পর্ট্যান্ট। একদম নিউট্রাল টোনে বা ফর্মাল টোনে তোমাকে থাকতে হবে। ওকে, ডিপেন্ডিং অন দ্য এক্সামিনেশনস রিকোয়ারমেন্টস, যেমন যেমন তোমার কাছে চাওয়া হচ্ছে। মানে মনে করো কোনো একটা লেখা তোমাকে লিখতে দেওয়া হলো, সেই লেখার মধ্যে তুমি যদি বায়াসড হয়ে যাও না, তাহলে তোমার ভাবনার সাথে জড়িত, মনে করো যে আমি তোমাদের যদি আজকে ধরো লিখতে দিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক, ঠিক? এই ভারত বাংলাদেশ সম্পর্ক লিখতে গিয়ে কেউ অন্যভাবে নেবে না কিন্তু, হ্যাঁ, কেউ অন্যভাবে নেবে না। আমি একদম মানুষের মনে যেটা হয় সেই কথাটাই আমি এখানে বলছি। তো ভারত বাংলাদেশের সম্পর্ক লিখতে দিলাম, এখন কেউ যদি বায়াসড হয়ে, মনে করো একজন মুসলিম ক্যান্ডিডেট, সে তার ধর্মের ব্যাপারটা নিয়ে সে লিখতে শুরু করলো যে আমাদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, হ্যান করা হচ্ছে, ত্যান করা হচ্ছে, এইভাবে লিখতে থাকলো। আবার যে হিন্দু, সে বলল যে ভারতেও এই হচ্ছে, বাংলাদেশেও এই হচ্ছে, আফগানিস্তানেও এই হচ্ছে, পাকিস্তানেও এই হচ্ছে। এই যে বায়াসনেসটা যদি লেখার মধ্যে চলে আসে, এখন ভগবান না করুন যদি তোমাদের খাতা অপোজিট, তোমার যা ভাবনা তার অপোজিট ভাবনার লোক যদি খাতাটা দেখতে বসে, একেবারে 2-3 মার্ক দিয়ে ছেড়ে দেবে, যত ভালোই লেখো না কেন। বুঝেছো কি বলেছি? এই জন্য নিজের পয়েন্টে নিউট্রাল থাকার চেষ্টা করবে সবসময়। রামকেও যেমন বলবে, আবার তেমনি রহিমকেও তেমনই বলতে হবে। হ্যাঁ, লেখার মধ্যে বায়াসনেসটা রাখবে না, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনেশনে। এবার কথা হলো কেন? তোমাদের এরকম মনে হতে পারে যে সত্যি কথা বলতে আর অসুবিধা কি? না, সব জায়গায় সব কিছু চলে না। তুমি একজন সরকারের কর্মচারী হতে চলেছ, আর সরকারের কর্মচারী হওয়া মানেই তুমি সরকার হচ্ছ বা রাজ সরকারের কর্মচারী হচ্ছ, তাহলে তোমাকে আনবায়াসড থাকতে হবে। আমরা জানি বাকি সরকার বায়াসড হয় কি না হয়, কিন্তু আমলাতন্ত্র যেটা, আমলারা কখনো বায়াসড হতে পারে না, এটাই ভাবনা। যাই হোক, এবার চলো নেক্সট আর কয়েকটা পয়েন্ট বলার আছে, যেমন ইমপ্রুভ ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং। এটা পড়ে খুব আবার বাইট ইম্পর্টেন্ট। হয়ে যাবে না তো?
হ্যাঁ হ্যাঁ বলো। বলছি লেখার সময় বয়স থাকবে না, কিন্তু পরবর্তীকালে হয়ে যাবে। হ্যাঁ পরে বা সেটা যার যার ভাবনা চিন্তা, যার যার অ্যাটমসফিয়ারের উপরে ডিপেন্ড করে, ঠিক না? হ্যাঁ, একদম এমনি পরিষ্কার বললাম। কথা, এটা অ্যাটমসফিয়ারের উপরে ডিপেন্ড করে। আমি আবার বলছি, দেখো, একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার কাছে সাদাটা যেমন সাদা, কালোটা তেমনি কালো, তার কাছে কোনো কিছু এরকম ব্যাপারটা নেই। কিন্তু যার কাছে সাদাই সাদা, মানে যে যেখানে থাকে তার কাছে সবই সাদা, কালো বলে কিছু নেই, তখন কালোর প্রতি, সাদার প্রতি তার একটা বায়াসনেস আসবে কি না আসবে না? হ্যাঁ, আবার যে আসবে। কালোর মধ্যেই থাকে, তার সমস্ত কিছু কালো, তো কালোর প্রতি তার একটা বায়াসনেস আসবে। এটা এটা স্বাভাবিক ব্যাপার, এটাকে আমি কখনোই খারাপভাবে নেই না। একজন হিন্দু তার হিন্দুত্বের সম্পর্কে বেশ ভালো ভালো বড় বড় কথা বলবে, এটা যেমন ঠিক। একজন মুসলিম তার মুসলিম ধর্ম সম্পর্কে বেশি বেশি কথা বলবে, বড় বড় কথা বলবে, একদম ঠিক কথা। এটা তো আমাদের হিউম্যান নেচার। হ্যাঁ, এটাকে কখনো অ্যাভয়েড করা যেতে পারে? যেতেই পারে না। তাহলে এটা তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। ওকে, চলো তাহলে ইমপ্রুভ ভোকাবুলারি অ্যান্ড স্পেলিং। ভোকাবুলারি এবং স্পেলিংকে আমাদের ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ওকে, আর আমরা যখন লিখতে থাকবো তখন দেখো লেখার মজাটা কি হয়। আমরা যখন মোটামুটি 6 মান্থসের একটা লেখা প্র্যাকটিস করব না ভাই, আমার কথা আজকের দিনে ডেট দিয়ে মিলিয়ে রাখো, 6 মাস রাইটিংস প্র্যাকটিস করার পরে ভোকাবুলারি নিয়ে তোমাকে আর ভাবতে হবে না যে আমি কি ভোকাবুলারি ইউজ করব। কারণ এই 6 মাসে যতটা প্র্যাকটিস আমাদের এখানে হবে, তখন অলরেডি তোমার মধ্যে ভোকাবুলারি এতটাই বিল্ড হয়ে যাবে যে আলাদা করে আর ভোকাবুলারি সার্চ করার আমার দরকার পড়বে না। ওকে, কিন্তু রাইটিংসের ভোকাবুলারি আর কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সিনোনিম অ্যান্টোনিমস যেগুলো আসে, ওই ভোকাবুলারির বিষয়টা আলাদা। ওকে, ওটার জন্য তোমাকে নিত্য নতুন শব্দ শিখতেই হবে, কিন্তু তোমার রাইটিংসের জন্য নিত্য নতুন শব্দ শেখার কোনো প্রয়োজন নেই। বুঝে গেল? আর কি, স্পেলিংয়ের দিকেও নজর দেওয়া। যেমন বেসিক বেসিক কিছু কিছু স্পেলিংস আছে যেগুলোকে ভুল করাটা একদমই উচিত নয়, তাই না? যেখানে আই এর প্রয়োজন নেই সেখানে আই দিয়ে দিচ্ছি, যেখানে ই এর প্রয়োজন নেই সেখানে ই দিয়ে দিচ্ছি। এই আই ই এই জায়গাগুলোতেই ভুল হয়, এইগুলোকে একটু খেয়াল রাখা। আর এটা যখন আমরা লিখতে থাকবো, যখন আমরা পড়তে থাকবো, তখন এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, আবার বলছি, লার্ন সিনোনিমস। আমি জানি তো আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি, তাহলে সিনোনিম তো আমরা পড়বো। এই জন্য এই পয়েন্টটাকে আমি রেখেছি যে সিনোনিম শেখো, এতে আমার কোনো আপত্তি নেই, বাট অ্যাভয়েড ওভার ইউজিং কমপ্লেক্স ওয়ার্ডস। ওকে, তো ও মানে এই ওভার ইউজিং যে কমপ্লেক্স ওয়ার্ডসগুলো আছে এগুলো ইউজ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, রাইট কোহেসিভ প্যারাগ্রাফস। একদম কোহেসিভ প্যারাগ্রাফস লিখতে হবে, যেমন ক্ল্যারিটি থাকবে, স্পষ্ট ভাবনা থাকবে, জলের মতন করবে, চকচক করবে আর কি। ইচ প্যারাগ্রাফ শুড হ্যাভ আ ক্লিয়ার মেইন আইডিয়া। প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা ক্লিয়ার মেইন আইডিয়া থাকতে হবে, অ্যাম্বিগুয়াস কিছু যেন না হয়। এইটা লিখতে গেলে একটা প্রবলেম হয়ে যায় কিসে যেন, প্রেসিজ লেখার ক্ষেত্রে। কিন্তু প্রেসিজে আমি অনেক সময় যেটা দেখেছি সবার মধ্যে যে প্রবলেমটা হয়, আচ্ছা মনে করো বাংলাতে আমি একটা 50 লাইনের একটা প্যারাগ্রাফ তোমাদেরকে পড়তে বললাম বাংলাতে, সেই 50 লাইনের প্যারাগ্রাফ বাংলাতে তুমি পড়লে, আচ্ছা সেটাকে তুমি অন্তত মোটামুটি 15টা লাইনের মধ্যে কনসাইজ করে লিখতে পারবে না বাংলাতে? হ্যাঁ, পারবে। হ্যাঁ, লিখতে পারবো। কিন্তু পারবো। কিন্তু ইংরেজিতে প্রেসি লেখা তো সেম কথা, কিন্তু প্রেসি লিখতে গেলে সমস্যা হয়ে যায় কেন? কারণ প্রেসি লিখতে গেলে সমস্যা হয়ে যায় এই কারণে যে প্রেসিজ ওই বাংলাটা পড়ে যেরকম করে আমি অনুধাবন করে ফেলেছি যে এর মধ্যে কী বিষয়বস্তু আছে, ইংরেজিতে সেটা করতে পারি না, এটাই সমস্যা। অর্থাৎ কি, যে প্যাসেজটা আমাকে প্রেসির জন্য দেওয়া হলো সেটা পড়ে আমি বুঝতেই পারিনি যে আসলে এর মধ্যে কি বলছে। যদি বুঝতে পারি, প্রেসি লেখার জন্য বলবো, যখন আমি প্রেসি করাবো, প্রেসি খুব সহজ জিনিস। প্রেসি যখন দেওয়া হয়, একটা প্যারাগ্রাফ দেওয়া হলো, সেই প্যারাগ্রাফটা পড়ে আমি যেটা বুঝলাম ভাই মেরে, সেইটাই আমি লিখব। প্রয়োজন নেই ওই প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ড আছে সেই একটা ওয়ার্ডও যদি আমি ইউজ না করি, আমি সম্পূর্ণ নিজের ভাষায় লিখব, সেটাই পারফেক্ট প্রেসিজ হবে, সেটাই বেটার হবে। ওকে, ও, এই হ্যাঁ জন্য দাদা। প্যারাগ্রাফের মধ্যে তুমি যেটা লিখছো তার মধ্যে ক্লিয়ার মেইন আইডিয়াটা থাকা দরকার। ইউজিং লাইক ওয়ার্ডস হাউএভার, দেয়ারফর, ইন এডিশন, টু ইমপ্রুভ ফ্লো। এবার একটা কথা মনে করো, আমি যদি এখন তোমাদেরকে বলি যে আচ্ছা চলো তো ম্যাঙ্গো পিকেল কী করে তৈরি করতে হয়, এর একটা প্রসেসিং, একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে হবে।
তো সেটা লেখার জন্য কি করি আমরা আমরা বাংলাতে যেমন বলি যে প্রথমে আমগুলোকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে, তারপর সেগুলোকে পরিষ্কার করতে হবে, তারপর সেগুলোকে ধুতে হবে, কেটে তারপর ধুয়ে সেগুলোকে কেটে মানে ছুলতে হবে, শোকাতে হবে, তারপর উনুনের উপরে দিতে হবে। এই যে তারপর 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 যে জুড়ে যাচ্ছি, কিসের জন্য? ইমপ্রুভ ফ্লো, আমার লেখার ফ্লোটা যাতে বজায় থাকে, যার জন্য আমি এই ধরনের প্রেপোজিশনগুলো যে হাউএভার, দেয়ারফর, ইন অ্যাডিশন টু, এই সমস্ত শব্দগুলো যদি যুক্ত করতে থাকি, তাহলে লেখাটাকে মনোটোনাস বলে মনে হবে। আমাদের দরকার নেই তো সেটা লেখার, জাস্ট ফুল স্টপ দিয়ে আমি নেক্সট লাইনটাকে স্টার্ট করব। ওকে, তবে এর মানে এই নয় যে আমি হাউএভার, দেয়ারফর, ইন অ্যাডিশন এগুলো লিখতে বারণ করে দিলাম, এটার মানে কিন্তু এটা নয়। কিন্তু ওই যে বাংলাতে যেরকম বললাম তারপর তারপর তারপর, এরকম বারবার লেখার কোনো প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, পাংচুয়েশনই এর জন্য এনাফ। একটা ফুল স্টপ, একটা কমা, একটা সেমিকোলন, এগুলোই যথেষ্ট। আর কি 8 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস রাইটিং রেগুলারলি। একদম তুমি দিনের একটা সময় ঠিক করে নাও যে এই সময়টাকে আমি লিখব। সেই সময়টা যদি তোমাদের কমফর্টেবল না হয়, তাহলে এমনটা করতে পারো যে আমি যখন শুতে যাওয়ার সময় লিখবো, লেখো না, কেউ বারণ করেনি। আর মনে করো দিনের আমার সব কাজ শেষ, এবার আমি ঘুমোতে যাবো, এবার আমি শুয়ে পড়বো, ব্যাস 1 ঘন্টা আগে শুতে যাও, গিয়ে ওই টাইমটা বিছানায় শুয়ে শুয়ে লেখো, কিচ্ছু আসে যায় না। তো রেগুলার প্র্যাকটিসটা চাই। এসে লিখতে পারো, রিপোর্ট লিখতে পারো, লেটার লিখতে পারো, ডিফারেন্ট টপিকসদের ওপরে, ঠিক আছে? বাকি আমি তো দিয়েই দেবো প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক। অ্যান্ড গেট ফিডব্যাক অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর মিস্টেক্স। ওকে, এই জিনিসটা আমি তোমাদের হেল্প করব। দ্যাটস অল মাই ভাই। এই ব্যাচটার মূল উদ্দেশ্য হচ্ছে এই হ্যাঁ, পয়েন্টটা। ফিডব্যাকটা ওকে, সবথেকে দরকার। হ্যাঁ, আমি তোমাদেরকে ফিডব্যাকটাই শুধু দরকার স্যার। ফিডব্যাকটাই দিব, আর তোমাদের মিস্টেকগুলোকে একটু বলে দেবো, ভাই এটাকে ঠিক করলে হতো, ওটা ভালো করলে হতো, ব্যাস, দ্যাটস অল। এটাই এখানে আমার কাজ, বাকি সব কাজ কিন্তু তোমাদেরই করতে হবে। আর কি দাদা বলো বলো দাদা বলছিলাম যে বলো। সেন্টেন্সের স্ট্রাকচারটা অতটা ঠিক হচ্ছে না, হ্যাঁ, মানে ওকে, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, নো ইস্যু, আর আজকেই হবে। খুব একটা আগে লিখিনি, মানে ওটা হ্যাঁ একটু হ্যাঁ, ভয় ওই ভয় জন্য লাগছে। আজকে হবে, কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই ভাই। আজকে ক্লাসটা কমপ্লিট হোক, ভয় থাকবে না, আমি আশা করছি। চলো, ম্যানেজ টাইম এফিশিয়েন্টলি। এই ম্যানেজ টাইম এফিশিয়েন্টলি এটা বললাম তো, এটা আমাদের প্র্যাকটিসের দ্বারা ইমপ্রুভ হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? অ্যালোকেট টাইম ফর প্ল্যানিং, রাইটিং অ্যান্ড রিভাইজিং। ওকে, তো প্ল্যানিং করার জন্য, রাইটিংয়ের জন্য এবং তাকে রিভাইজ করার জন্য টাইম কি করে প্ল্যান করতে হবে, যখন আমরা ছোট ছোট করে মাঝে মাঝে একটু একটু করে পরীক্ষা নেব, তখন আমি এটাকে বলবো। অ্যান্ড কিপ অ্যান আই অন দ্য ওয়ার্ড লিমিট অ্যান্ড অ্যাভয়েড আননেসেসারি ডিটেলস। সবসময় মাথায় রাখবে, তোমাকে যখন বলা হলো যে 450 ওয়ার্ডসের মধ্যে লেখো, এই 450 ওয়ার্ডস ম্যাক্স টু ম্যাক্স 500 ওয়ার্ডস হতে পারে, তার বেশি যেন না হয়। আবার এইটা যেন 425-এর নিচে না চলে আসে। বুঝতে পারলে কি বলেছি? 450 লিখতে বলেছে, তো আমাকে 425 প্লাস রাখতে হবে, আর 500 মাইনাস রাখতে, মানে 500 কম রাখতে হবে। ওয়ার্ড লিমিটটাকে খেয়াল রেখে আমাদেরকে লিখতে হবে। ওকে, আর আননেসেসারি ডিটেলসগুলোকে অ্যাভয়েড করতে হবে, এটা তো বলেই দিলাম। চলো, আর তারপরে কি লাস্ট কাজ যেটা আমাদের রাইটিংসের ক্ষেত্রে, রিভাইজ অ্যান্ড এডিট। যেটাকে তুমি লিখলে সেটাকে একবার পড়ো, পড়ে যদি কোনাও দেখো, আমরা তো ছোটোবেলা থেকে কম পড়ি আর বেশি পড়ি, ইংরেজি কিছু না কিছু তো পড়েছি। তাহলে আমার লেখাটাকে যখন আমি লেখার পরে দুবার পড়ব, তখন পড়ার সময় মনে হবে আমাদের কান আমাদেরকে বলে দিবে, এইখানে যেন কেমন শোনাচ্ছে, এখানে যেন কেমন শোনাচ্ছে। এরকম অভিজ্ঞতা তোমাদের হয়েছে লেখার পরে? কানে হ্যাঁ মনে হয়েছে হয়েছে তো। না যে ঠিক এরকম হ্যাঁ স্যার, ভালো আমার লাগছে না? হয় হয়। হ্যাঁ, ওই সেটাই বলছি। ওই জন্য বলছি যে লেখার পরে একবার পড়বে দুবার জোরে জোরে, তখন তোমাদের কান বলবে যে এই জায়গাটা বোধহয় ঠিক হচ্ছে না, সেই জায়গাটা কাজ করতে হবে। গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকলে সেগুলোকে আস্তে আস্তে শুধরে ফেলতে হবে, স্পেলিংগুলোকে ঠিক করতে হবে, আর অকওয়ার্ড ফ্রেজিংগুলোকে চেঞ্জ করে দিতে হবে। এনশোর ক্ল্যারিটি অ্যান্ড কোহেরেন্স ইন ইয়োর রাইটিং। রাইটিংয়ের মধ্যে ক্ল্যারিটি আর কোহেরেন্স তো থাকতেই হবে। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের তোমাদেরকে বলা আমার টিপস। এরপর আসো আমরা আজকে থেকে আমাদের রাইটিংসের
যে সিঁড়ি তার প্রথম ধাপে আমরা ওঠার চেষ্টা করি। ওকে, আশা করছি এই পয়েন্টগুলোকে তোমরা একটুখানি ইয়ে করে নিয়েছো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। বাকি হ্যাঁ, স্ক্রিনশট আসো আমরা একদম টেন্স থেকে শুরু করছি। দেখো আমি এখানে প্রেজেন্ট টেন্স রেখেছি, স্ট্রাকচারটাকে দেখে নাও। এখানে V1 দেখতে পাচ্ছ, V2। আজকের ক্লাসে আমি এই টেন্সটাকে ডিটেলসে আলোচনা করব না, কিন্তু নেক্সট ক্লাসে আমি টেন্সটাকেই আলোচনা করব। ওকে, টেন্সটাকে কি করে টেন্স ফর্ম হচ্ছে, কোথায় কেন কোনভাবে কিসের জন্য কোন ভার্ব বসছে, এই বিষয়গুলোকে আমি আগামী ক্লাসে আলোচনা করব, আজকে হবে না আলোচনা, ঠিক আছে? আজকে জাস্ট আমি তোমাদের টেন্সের স্ট্রাকচারগুলো এবং তার সাথে এক্সাম্পলগুলোকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। লিখতে যেও না, অনেকটা টাইম লেগে যাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে অবশ্যই খাতায় তুলে রাখবে। আর এটা যখন তোমাদের খাতায় তোলা থাকবে তখন এই টেন্স নিয়ে পরের দিন যখন আমি আলোচনা করব তখন এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে প্রথম সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন আমাকে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা V1 ব্যবহার করব, V1। ওকে, আচ্ছা নেগেটিভের ক্ষেত্রে দেখো নেগেটিভ সেন্স সবসময় অক্সিলিয়ারি ভার্বের পরে বসে, তাই যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো প্রকার অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তাই একটা নকল অক্সিলিয়ারি বা ডামি অক্সিলিয়ারি ভার্ব আমাকে নিয়ে আসতে হয়, যেটা হচ্ছে ডু বা ডাজ। ওকে, তারপরে সে নেগেটিভ সেন্সটাকে বসাতে হয়, বাকি অ্যাজ ইট ইজ থাকবে। কোয়েশ্চেন করতে গেলে জাস্ট অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে পাঠিয়ে দিলেই কোয়েশ্চেন হয়ে যায়। তো এই বিষয়গুলো, গ্রামারের এই বিষয়গুলো আমি নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ওকে, চলো তাহলে আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলে না, হি ডাজ নট প্লে ক্রিকেট। তুমি কি ক্রিকেট খেলো, ডু ইউ প্লে ক্রিকেট। হয়ে গেল। আমরা যখন লিখবো দেখবো আমাদের সেন্টেন্সের মধ্যে এই তিনটি জিনিসই থাকবে, হয় আমরা পজিটিভ একটা সেন্টেন্স লিখবো, না হলে একটা নেগেটিভ সেন্টেন্স লিখবো, না হলে একটা কোয়েশ্চেন করব। যার কারণে আমি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই এই তিনটি স্ট্রাকচারই রেখেছি, একটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার রেখেছি, একটা নেগেটিভ স্ট্রাকচার রেখেছি, একটা কোয়েশ্চেন স্ট্রাকচার রেখেছি, এবং এক্সাম্পলও তিনটে ওরকম দেওয়া আছে। ওকে, এগুলোকে জাস্ট স্ট্রাকচারটাকে আজকে তোমরা একটা কাজ করো, স্ক্রিনশট নিতে থাকো এবং যেহেতু আমি আজকে টেন্স তোমাদেরকে পড়ালাম না, তাহলে এটা ওই জন্য ডিটেলস আমি আর বলছি না। যেহেতু নেক্সট ক্লাসে আমি এই টেন্সটাকে পড়াবো, তখন এইগুলোকে আমি আবার আনবো এই জায়গাটাতে। ওকে, আচ্ছা চলো। ঠিক আছে। স্যার কিন্তু বলছি স্যার একটা ঘরের কাজ দিয়ে দিবেন যেন সেটা অবশ্যই যেমন ঘরের হোক কাজ, ভুল হোক ঠিক হোক করে করে দেখাবো, ভুল হোক ঠিক হোক করবো, তারপর আপনি যেটা হ্যাঁ ওই ভুল জন্য হবে সেটা বললাম, আমি আজকে কিন্তু শুরুতেই ওই জন্য বলেছি ভাই, যে তোমাদেরকে যে আমি আমার ফিডব্যাকটা দেব, এবার আমি ওই তোমাদের যে ছবিগুলো পাঠাচ্ছ ওই ছবিতে তো ফিডব্যাক আমি দিতে পারছি না, এই জন্য আমি বলছি আমাকে PDF করে পাঠাবে। আমি ক্লাসের শেষে তোমাদেরকে অ্যাপ্লিকেশনে একটা লিঙ্ক পাঠিয়ে দিব, ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে মোবাইল ফোনে, নিয়ে ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে ডকুমেন্টগুলোকে স্ক্যান করে PDF করে আমাকে পাঠাবে, তাহলে আমি প্রত্যেকের খাতা দেখতে পারবো। ওকে, দাদা এমন হচ্ছে যে একটা বাংলা হয়তো বাক্য রয়েছে, আমি সমস্ত ওয়ার্ডের ইংরেজি জানি, কিন্তু সেটাকে গুছিয়ে লিখতে পারছি না ইংরেজিতে। হ্যাঁ ওই তো ঠিক হয়ে যাবে ভাই, ওইটার জন্য আসো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট, আমি আজকে কিন্তু সেন্টেন্স সম্পর্কেও কিছু বলিনি, তো এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। জাস্ট আজকে আমার টেন্সটা দেখানোর দরকার ছিল, এটাই আমি আজকে দেখাচ্ছি। পজিটিভ সেন্টেন্স আছে, পজিটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচার আর কোয়েশ্চেন। চলো স্ক্রিনশট নিয়ে নিয়েছো। সে একটি বই পড়ছে, তারা টিভি দেখছে না, তুমি কি গান শুনছো। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ চলছে, রানিং রয়েছে। এমনকি আমি তোমাদের টেন্সের নোটও দিয়ে দিচ্ছি গ্রুপে আজকে। হচ্ছে চলো দ্রুত দ্রুত করে নোট নিয়ে নাও, এই নোট বলছে স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ দাদা দিয়ে দিয়েছি। এটা হ্যাঁ হয়ে গেছে। এটাকে চাইলে আমি কিন্তু PDF করে তোমাদের দিতে পারতাম, কিন্তু আমি PDF করবো না, এটা তোমাদের লিখতে হবে খাতায়, নিজে হাতে বসে বসে ক্লাসের শেষে লিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, প্রেজেন্ট পারফেক্ট, আচ্ছা প্রত্যেকটা টেন্স আমি বলতে থাকি তাহলে সুবিধা হবে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানকালে কোনো কাজ চলছে,
ঠিক আছে ভাই? সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। যেমন সে একটি বই পড়ছে, মানে কাজটি চলছে। আমরা ক্লাস করছি, মানে আমাদের কাজটা চলছে। তারা টিভি দেখছে না, মানে কোনো একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে না। তুমি কি গান শুনছো, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে এই যে অ্যামিজার এগুলোকে ব্যবহার করতে হয়। এগুলো সব হচ্ছে বি ভার্ব। ওকে, তো এটা নেক্সট ডে যখন আমরা টেন্স পড়বো তখন এটা ক্লিয়ার হবে আশা করছি। চলো, পারফেক্ট টেন্স মানে কি? পারফেক্ট টেন্স মানে যে কাজ হয়ে গেছে, যে কাজ হয়ে গেছে কিন্তু তার রেজাল্ট এখনো আছে, এটি হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে বলো, কোনো কাজ যদি হয়ে যায় তাহলে সেটার মধ্যে একটু অতীত গন্ধ জড়িত থাকে না? মানে কোনো কাজ হয়ে গেছে তোমার কি একটু অতীত গন্ধ, তোমার একবার পারফেক্টের সাথেই অতীত গন্ধ লাগা থাকে। আর এই জন্য পারফেক্টের জন্য আমরা হ্যাভ ভার্ব ইউজ করি। হ্যাভ ভার্বের মধ্যে একটু অতীতের গন্ধ আছে। তাহলে আমি আমার পড়া শেষ করেছি, তাহলে বলো তো আমি কি এখন পড়ছি? না, করে পড়ার দিয়েছি। কাজটা শেষ হয়ে গেছে, অতীত গন্ধ আছে, তাই বলছি আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। ওকে, সে রাতের খাবার রান্না করেনি, শি হ্যাজ নট কুকড ডিনার। তারা কি প্রকল্পটি সম্পন্ন করেছে, হ্যাভ দে কমপ্লিটেড দ্য প্রজেক্ট। হ্যাভ ভার্ব, পারফেক্ট টেন্স, অতীত গন্ধ। স্ক্রিনশট নিতে থাকো। দাদা আর হ্যাঁ, একটা বলো বলো। বিষয় জানার ছিল। বলছি যে আমি পুরাতন ব্যাচটার আছি ইংলিশে, আমরা কয়েকজন, তো ওখানে আপনি গ্রামারটা করিয়েছেন, ভোকাবটাও চলছে, তো ওই জিনিসটাকে কন্টিনিউ হবে না, না শুধুমাত্র এই যে আরেকটা চ্যানেল খুলেছেন, মানে আরেকটা গ্রুপ খুলেছেন, এটা যেটা রাইটিং এর, তো কোনটা হবে বুঝতে এই পারছি না। গ্রুপটা কন্টিনিউ হবে ভাই মেরে, এটা কন্টিনিউ হবে। আর এটা লেখাতে গিয়ে আমার যেখানে যেখানে গ্রামারের যে জায়গাটা রয়েছে সেগুলোকে আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, চিন্তা তো নেই। ওই ব্যাচটা যেটা ছিল দাদা, বলছি যে ওখানে গ্রামার আপনি করিয়েছেন, সাবজেক্ট বা এগ্রিমেন্ট অনেকগুলো হয়ে গেছে, সেখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো তা সিনোনিম অ্যান্টোনিম করিয়েছেন, কিন্তু ওখানে যেটা ল্যাক রয়েছে সেটা শুধুমাত্র ইটা মনে হচ্ছে পার্ট অফ স্পিচটা। পার্ট অফ স্পিচটাও আপনি বলেছেন ঠিক আছে, কিন্তু মানে কি আছে যে কনজাংশন আর অ্যাডভার্ব এই জিনিসটা মানে এখন পর্যন্ত আমার যেহেতু মানে ক্লিয়ার নেই, আর আপনি করাননিও, তো তো যদি আমাকে মানে কোনো সময় যদি করিয়ে দেন ওই দুটো, হ্যাঁ, শুধু ওই দুটো অ্যাডভার্বটা নয় ভাই। করালো। হ্যাঁ, শুধু ওই দুটো নয়, সবকটাই হবে। রাইটিং শেখাচ্ছি অথচ গ্রামার শেখাবো না, এমনটা তো হয় না, না? আপনি সবটাই হবে। করিয়েছেন তো, হ্যাঁ দাদা, কিন্তু হ্যাঁ, তার জন্য বললাম। হবে ভাই, হবে, করিয়ে দেবো আমি এখানেই। চলো, দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্টের মধ্যে একটা অতীত গন্ধ থাকবে, কন্টিনিউয়াস মানে চলতে থাকবে। আবার যেহেতু এটা প্রেজেন্টের, তাই সব কিছু বর্তমানেই হতে হবে। তাহলে পারফেক্ট মানে কোনো কাজ কিছু পূর্বে শুরু হয়ে গেছে, আর কন্টিনিউয়াস মানে এখনও চলছে। তাহলে কোনো কাজ কিছু আগে শুরু হয়েছে, এখনও চলছে। যেমন আমাদের ক্লাস ধরো 8:30টায় শুরু হয়েছে, এখন 9:30 বাজে। তার মানে 1 ঘন্টা আগে আমাদের কাজ শুরু হয়েছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলতে পারে। এই ভাবনা বোঝালেই সেটাখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। প্রেজেন্টের হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ আনবো, কন্টিনিউয়াসের জন্য বি ভার্বকে আনবো, আর বি ভার্বের পরে ভিআইএনজি বসে, সেটাই করব। ওকে, আচ্ছা, চলো, এটা হয়ে গেল। বাকি এখানে টাইম আছে, যেহেতু এটা আমি আজকে টেন্সটাকে ডিটেলসে পড়াচ্ছি না, তাই এটা করছি না, জাস্ট এটা তোমরা স্ক্রিনশট নেবে। নেক্সট ক্লাসে এই টেন্সটাকে নিয়ে আমি আলোচনা করব। ওকে, চলো, নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ দাদা নিয়েছি। এবার এটা নাও, সিম্পল পাস্ট টেন্স, জাস্ট অতীতকালের একটা ঘটনা। সে চিড়িয়াখানায় গিয়েছিল, তারা দুপুরে খাবার খায়নি, সে কি তোমাকে ফোন করেছিল, এই ধরনের। আজকে আমি 12টা টেন্সের ওপরেই তোমাদের হোমওয়ার্ক দেবো, দেখি রেখেছি আমি। তাহলে এইগুলোকে খাতায় কিন্তু ক্লাসে বসেই করাতে হতো, কিন্তু আমি ক্লাসে বসে করাচ্ছি না, যেহেতু দ্রুত শেষ করব, যেহেতু আজকে এর আগে একটা ক্লাস হয়েছে, এখন এটা হবে, এই জন্য আজকে তাড়াতাড়ি ছেড়ে দিই। হ্যাঁ,
চলো স্ক্রিনশট নাও দ্রুত দ্রুত। দাদা এর আগে ক্লাস হয়েছে একটা, হ্যাঁ ইকোনমিক্সের ক্লাসটা ছিল ওটা। ও ইকোনমিক্স। চলো এটা দাদা হলো ওটা আমারও করতে পারেনি। পাস্ট কন্টিনিউয়াস। ওই অতীতে যেমন বর্তমানে যেমন দেখছিলে যে এখন চলছে, আর এই পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে চলছিল। আমি ঘুমাচ্ছিলাম, হ্যাঁ সে টিভি দেখছিল না, তারা কি ফুটবল খেলছিল, এই ধরনের। দাদা আমি ঘুমাচ্ছিলামটা কি হবে? I was sleeping. হ্যাঁ আমি ঘুমাচ্ছিলাম হবে, কিন্তু আমি ঘুমাচ্ছি এটা বলাটা কঠিন, তাই না? ও মানে হ্যাঁ আমি হ্যাঁ। ঘুমাচ্ছিলাম সেটা বলতেই পারি, আমি এখন ঘুম থেকে উঠে গেছি যেহেতু, কিন্তু আই অ্যাম স্লিপিং এই কথাটা বলা যায় কি? না হ্যাঁ এটাই বলতে হয়তো না, বলতে যদিও গিয়ে ওটা কিন্তু বলে। এটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এখানে গ্রামারে কোনো ভুল ঘুমানো নেই, কিন্তু সেন্সের দিক থেকে একবার ভেবে বলো তো, আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমি কি করে কথা বলছি যে আই অ্যাম স্লিপিং, তাই না? ওইটাই। আর স্লিপ হবে? না ভাই ওটা না, এটা গ্রামাটিক্যালি সব ঠিকঠাক আছে, কিন্তু তুমি কি বলছো একবার খেয়াল করো। তুমি বলছো যে আই অ্যাম স্লিপিং, আচ্ছা তুমি যদি ঘুমিয়ে হ্যাঁ, ওটা থাকো, তো জানি। এই আইটা যদি ঘুমিয়ে থাকে তাহলে বলছে কি করে আই অ্যাম স্লিপিং, বুঝেছো? এটাই দাদা বলছিলাম। দাদা বলছি এমনি যদি শুয়ে থাকি বিছানায় তখন কি হবে? হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু এই ঘুমানো তো আই এম ধরনের লে বেড অন বেড নাকি? আই এম স্যার লাইং এরকম অন হবে? বেড, হ্যাঁ আমি বিছানায় শুয়ে আছি এটা বলতে পারো, কিন্তু আমি ঘুমাচ্ছি এটা কি করে বলবে তুমি? চলো পাস্ট পারফেক্ট। দেখো পাস্ট পারফেক্ট, আমি এই যে বলেছিলাম পারফেক্ট মানে একটু অতীত গন্ধ, তাহলে পাস্ট পারফেক্ট মানে অতীতের অতীত। পাস্ট পারফেক্ট মানে কি? অতীতের অতীত, অর্থাৎ অতীতকালে দুটো কাজ হয়েছে, যে কাজটা বেশি অতীত তার জন্য পাস্ট পারফেক্ট। যেমন আমি আসার আগে সে চলে গিয়েছিল, এখানে কটা কাজ হয়েছে? একটা হচ্ছে আমার আসা, আর একটা হচ্ছে সে চলে গিয়েছিল, তার চলে যাওয়া, এই দুটো কাজ হয়েছে। তাহলে এবার দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? সে চলে গিয়েছিল। হ্যাঁ, তো সে চলে গিয়েছিল এই পার্টটা পারফেক্ট পার্ট করবা, আর যেটা পড়ে থাকবে সেটা ইনডেফিনিট পার্ট করবা। দেখো হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড। আবার একটা খেয়াল রাখো, বাংলা বাক্যে যদি আগে থাকে, সেই আগেকে ট্রান্সলেট করার জন্য আমরা বিফোর ইউজ করব, বিফোর ইউজ করব, তাই না? কনস্ট্রাকশন কি বলছে? বিফোর যদি আসে তাহলে পারফেক্ট অংশটুকুন আগে হবে, আর আফটার যদি থাকে পারফেক্ট অংশটুকুন পরে হবে। আফটার মানে পরে, বিফোর মানে আগে। তো বিফোর থাকলে পারফেক্ট অংশটুকুন আগে করবা, আফটার থাকলে পারফেক্ট অংশটুকুন পরে করবা। বুঝলাম না মনে হয় নাকি? হ্যাঁ বিফোর মানে আগে, আফটার মানে না না পরে আমি বলছি পারফেক্ট। শোনো, পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে খেয়াল করবা, খেয়াল করবা, আমি বললাম কি যে আমি আমি খেয়েছিলাম, ভালো করে খেয়াল করো, আমি খেয়েছিলাম, এইটা ট্রান্সলেশনে দুটো ছেলে এভাবে লিখেছে, একটা লিখেছে আই এট, আর একজন লিখেছে আই হ্যাড ইটেন। খেয়াল করবা, সামথিং কিছু একটা, রাইস ধরো, রাইস ধরো, যে আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আর আই হ্যাড ইটেন রাইস আমি ভাত খেয়েছিলাম, দুটোর মানেই কিন্তু সেম। কিন্তু যদি শুধুমাত্র আমি খেয়েছিলামই, আমি ভাত খেয়েছিলামই লেখা থাকে, তাহলে আই এট রাইস লিখবা, এটা লিখবা না। আবার এটার সাথেই যুক্ত করছি, দেখো আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম তুমি আসার আগে, তুমি আসার আগে। এবার দেখো তো কি লিখবা? আই হ্যাড ইটেন ইটেন রাইস বিফোর বিফোর রাইস ইউ কেম। কেম। তাহলে দেখো একই কথা, আমি ভাত খেয়েছিলাম, একটা জায়গায় আই এট রাইস হলো, আর একটা জায়গায় আই হ্যাড ইটেন রাইস হলো। কেন এমন হলো? কারণ এইটা যতটা অতীত তার থেকে বেশি অতীত এই নিচেরটা, এই জন্য দুটো কাজ না থাকলে কোনটা বেশি অতীত কোনটা কম অতীত তো বুঝতে পারবো না।
এই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে দেখবা যখনই কোনো এক্সাম্পল লেখা হয় দুটো দুটো করে কাজ লেখা হয়, বিশেষ করে ন্যারেশন চেঞ্জের মধ্যে খেয়াল করবে এগুলো। ওকে, দেখো তারা তাদের কাজ শেষ করেনি, দে হ্যাড নট ফিনিশ দেয়ার ওয়ার্ক। ওকে, এখানে হ্যাড নটের জায়গায় ডিড নট দিলেও কি কোনো ভুল হতো কি? দে ডিড নট না, হতো ফিনিশ না। দেয়ার ওয়ার্ক, হতো না ভুল। ভুল হতো না। এটাই খেয়াল রাখতে হবে যে পাস্ট পারফেক্টকে বোঝাতে গেলে আমাকে অতীতের দুটো কথা নিয়ে কাজ করতে হবে, যে একটা কম পুরনো হবে, একটা বেশি পুরনো হবে। বেশি পুরনো যেটা হবে সেটাই পারফেক্ট লাগিয়ে দেব, কম পুরনো যেটা হবে সেটা ইনডেফিনিট লাগিয়ে দেব। চলো, এটাও এখানেও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমরা যেহেতু নেক্সট ক্লাসে টেন্স পড়বো তখন বুঝে নেব। ওকে, আচ্ছা আসো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন ছিল এটাও তাই। প্রেজেন্টে বলছিলে যে সে 2 ঘন্টা ধরে পড়ছে, আর এখানে বলছো কি সে 2 ঘন্টা ধরে পড়ছিল, এই তফাৎ। এখন শুধু জাস্ট স্ক্রিনশট নিতে থাকো। হয়ে গেছে নেওয়া স্ক্রিনশট? হ্যাঁ দাদা হয়ে গেছে। এখানে সিন্স পরে ইউজ আছে, বলবো আমি পরে। ফিউচার ইনডেফিনিট টেন্স, সিম্পল ফিউচার। এই যে শ্যাল উইল ব্যবহার করা হয় কেন বলো তো দেখি, যারা ক্লাস করেছো তারা বলো। ফিউচার টেন্সে শ্যাল উইল কেন ব্যবহার করা হয়? অনিশ্চয়তার জন্য। ভেরি গুড, আনসার্টেন তাই তো। আনসার্টেন অ্যাকশনের জন্য, সাবাস। শ্যাল উইল এরা হচ্ছে মোডালস, তাই না? আমরা পড়েছি যে মোডালস ব্যবহার করা হয় অনিশ্চিত কাজের জন্য, যে কাজটি নিশ্চিত নয়। তুমি বললে যে আমি দিল্লি যাব, এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ। তুমি কি দিল্লি গেছো এখনো? না। তাহলে তোমার যাওয়ার কাজটা হয়েছে এখনো? হয়নি তো। তাহলে যে কাজটা হয়নি সেই কাজটা নিশ্চিত না অনিশ্চিত? অনিশ্চিত। অনিশ্চিত। সেই জন্যই এই শ্যাল উইল। এগুলো হেল্পিং ভার্ব তো, শ্যাল উইল এগুলো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মোডালস। হেল্পিং ভার্বের মধ্যে মোডালস। ওকে, হেল্পিং ভার্ব দুই প্রকার, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তো এটা হচ্ছে সেকেন্ডারির মধ্যে পড়ে। ওকে, চলো নেক্সট ক্লাসে আমি টানা এই গ্রামার পার্টটাকে আলোচনা করব একদম আমাদের রাইটিংসের জন্য যতটা দরকার হবে। তাহলে কথা হলো যে তোমরা ভাবতে পারো তাহলে আজকেই করলে হতো বোধহয় ভালো, কিন্তু আজকে করিনি এই কারণে আমি আজকে টেন্সের এইটুকুন কাজ দিয়ে তোমাদের কিছু বাড়ির কাজ করতে দেবো, সেই কারণে। এটার স্ক্রিনশট নিয়ে নিচ্ছ তো সবাই? যাবো আমি নেক্সট পেজে। হ্যাঁ দাদা নেক্সট পেজ চলুন। চলো এটাও নাও। আচ্ছা এখানে দেখো, এখানে বাংলাটা লেখাটা একটু ভুল হয়েছে। এখানে ঘুমাচ্ছে থাকবে বলেছে না, এটা ঘুমাচ্ছে না, এটা ঘুমাতে হবে। ঘুমাতে, হ্যাঁ। সে রাত 10টায় ঘুমাতে থাকবে, সে তারা ক্রিকেট খেলতে থাকবে, এটা তে, খেলতে থাকবে। তুমি কি তখন পড়াশোনা করতে থাকবে, এরকম হবে, করছো নয়, করতে থাকবে এমনটা। করছো, ঘুমাচ্ছে, খেলছে, এগুলো হলে কোন টেন্স হয়ে যায়? কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। কন্টিনিউয়াস তো হয়ই, ফিউচারের কন্টিনিউয়াস নয়, প্রেজেন্টের কন্টিনিউয়াস হয়ে যায়। ওকে, আচ্ছা চলো তারপরে নাও ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি দেখো, এই যে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি করবা? পারফেক্ট মানেই অতীত গন্ধ আছে। ফিউচার পারফেক্টটাকে কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। ফিউচার পারফেক্ট মানে অতীত গন্ধ আছে, তাহলে পারফেক্ট মানে অতীত গন্ধ, আবার টেন্সটা ফিউচারের, তাহলে ফিউচারে গিয়ে আবার অতীত গন্ধ কী করে পাবো? এই জন্য মনে রাখবা ফিউচার পারফেক্ট সেই সমস্ত ক্ষেত্রে ইউজ করা হয়। মনে করো এইটা হচ্ছে আমার পাস্ট, ওকে, এইটা হচ্ছে আমার প্রেজেন্ট, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার ফিউচার। নাও ফিউচার পারফেক্ট কখন বোঝাবে? মনে করো ফিউচারের এখানে একটা কাজ হয়েছে, ফিউচারের এখানে একটা কাজ হয়েছে, তো ফিউচার মনে করো যে এটা এ কাজ, এটা বি কাজ। বলো তো কোন কাজের জন্য ফিউচার পারফেক্ট ইউজ হবে? এর জন্য না বি এর জন্য?
আচ্ছা, একটা বাংলা বাক্য দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে যেহেতু দুটো দুটো কাজের এক্সাম্পল দেওয়া নেই, আমি বলছি যে তুমি আসার আগে আমি কাজটি করে ফেলবো। তুমি আসার আগে আমি কাজটি করে ফেলবো, এই ধরনের কথা আমরা বাংলাতে বলি কি না বলি না? তুমি আসার আগে আমি কাজটি করে ফেলবো, অবশ্যই বলি। হ্যাঁ, তাহলে এই সময় সবসময় না, যখনই কোনো এক্সাম্পল লিখবে বা এক্সাম্পল যখন মনে মনে ভাববে, আমরা প্রত্যহ জীবনে বা প্রাত্যহিক জীবনে যেগুলো ব্যবহার করি সেইগুলোকেই ভাববে যে তুমি আসার আগে আমি কাজটি করে ফেলবো। এখানে বলো তো দেখি কটা কাজ হয়েছে? দুটো দুটো হয়েছে, বিটা মানে আগে হবে, পারফেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো পারফেক্টটা কার জন্য হবে? মনে রাখবে যে পারফেক্টটা হচ্ছে এর জন্য হবে, এর জন্য। ভাই মেরে আমায় বলো তো, ফিউচারের তুমি দাঁড়িয়ে আছো কোথায়? তুমি দাঁড়িয়ে আছো ফিউচারে। পারফেক্ট মানে কি? অতীত। তাহলে এবার বলো, তুমি ফিউচারে দাঁড়িয়ে আছো, তোমার কাছে অতীত কোনটা? এই বি কাজটা অতীত না এ কাজটা অতীত? তাহলে তাহলে তুমি আসার আগে আমি কাজটি করে ফেলবো, তার মানে আমি কাজটি করে ফেলবো, এটা আমার হবে তো আগের কাজ, মানে এ কাজ। তার মানে এই পার্টটা এ কাজ, আর এই তুমি আসা এটা বি কাজ। তাহলে করে ফেলো। আই শ্যাল হ্যাভ, না না, উইল নয়, আই শ্যাল হ্যাভ ফিনিশড, I shall have finished the work before you come. এ দেখো, এবার এখানে একটা কথা, এইখানে যে ইনডেফিনিট পার্টটা পড়ে থাকে, এটাকে তুমি প্রেজেন্ট ইনডেফিনিটেও লিখতে পারো, আবার ফিউচার ইনডেফিনিটেও লিখতে পারো। ইট ইজ ইওর চয়েস। তাহলে বিফোর ইউ উইল কাম এমনটাও লিখতে পারো, বা বিফোর ইউ কামও লিখতে পারো, দুটোই লেখা যেতে পারে। তাহলে আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর ইউ উইল কাম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এখন তো উইলটা সব পার্সনের ক্ষেত্রে লেখা যায়। মানে এখন উইল সব পার্সনের ক্ষেত্রে না, কথাটা ঠিক নয় ভাই মেরে। মনে রাখবা, ফার্স্ট পার্সনের প্রপার্টি হচ্ছে আই আর উই, এরা হচ্ছে ফার্স্ট পার্সন, এদের প্রপার্টি হচ্ছে শ্যাল। ওকে, আর বাকি সবার জন্য উইল। ঠিক আছে? এবার যখন আমরা কোনো কিছুকে এমফাসাইজ করছি, আমাদের বক্তব্যকে যখন এমফাসাইজ করছি, তখন আমি এইটাকে চেঞ্জ করব। দেখো, আমি যখন বলছি যে আই শ্যাল ডু ইট, এর মানে আমি এটি করব। আর যখন আমি বলছি যে আই উইল ডু ইট, এর মানে আমি এটি করবই, আমি বদ্ধপরিকর। তো মানে দুটো তো এক নয় না? ঠিক আছে না। তাহলে চলো দাদা, হ্যাঁ বলো। ইউ এর সঙ্গে শ্যাল ইউজ করলে না তো না, এটা কি এমফাসাইজ বোঝাচ্ছে অবশ্যই না? এমফাসাইজড হয়ে যাবে, অবশ্যই এমফাসাইজড হয়ে যাবে। আমি আরো বলছি ভালো করে, তোমরা তো একদম উদাহরণ দেখিয়ে দিচ্ছি চোখের সামনে। তোমরা কেউ কনস্টিটিউশন পড়েছো এখনো পর্যন্ত? ইন্টারনেটে তো অ্যাভেলেবেল আছে, বা আছে। কনস্টিটিউশন পড়ার দরকার নেই, কনস্টিটিউশন পড়ার দরকার নেই। পলিটি পড়েছো? পলিটি, ইন্ডিয়ান পলিটি, ওখানে দেখবা হ্যাঁ যে, হ্যাঁ তো ইন্ডিয়ান পলিটি পলিটিতে লেখা থাকে না যে ইন্ডিয়া শ্যাল বি দ্য, ইন্ডিয়া। আছে না? দেখবা কনস্টিটিউশনে শুধুমাত্র শ্যাল শ্যাল বলে হ্যাঁ ভরা হ্যাঁ রয়েছে। কোথায়? ডিপিএসপির মধ্যে। ডিপিএসপি যখন তোমরা পড়বা, হ্যাঁ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্রকে তার নাগরিকের জন্য কি কি করতে হবে সেই চিন্তা ভাবনাই ডিপিএসপির মধ্যে দেওয়া আছে। তো তাহলে ইন্ডিয়া কোন পার্সন? থার্ড পার্সন, কান্ট্রি থার্ড পার্সন, তাহলে তার জন্য শ্যাল ব্যবহার করা হচ্ছে। কিন্তু আই আর উই অর্থাৎ ফার্স্ট পার্সনের জন্য শ্যাল, বাকি সব জায়গায় থার্ড পার্সনের জন্য শ্যাল কেন ব্যবহার করা হচ্ছে? তাহলে এমফাসাইজ করার জন্য, জোর দিয়ে বলার জন্য, এটাই আর কি। ওকে চলো, লাস্ট টেন্স। আমি যে টেন্সের নোটটা তোমাদেরকে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, ওইটা যখন পড়বে তখন এই সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। আমি ওখানে খুব ডিটেলসে লিখে রেখেছি, সংজ্ঞা, গঠন প্রণালী, কন্ডিশন সহ।
এটা স্ক্রিনশট নিয়েছো? হ্যাঁ দাদা এইবার আসো তোমাদের বাড়ির কাজ। এই যে তোমাদের বাড়ির কাজ, চলো স্ক্রিনশট নাও বাড়ির কাজগুলোকে। প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য কতগুলো সেন্টেন্স রেখেছি ট্রান্সলেট করার জন্য, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য কতগুলো রেখেছি। দ্রুত দ্রুত স্ক্রিনশট নিতে থাকো। কমপ্লিট? এটা নাও। ডান স্যার। এটা নেওয়া হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে। এবার এটা নাও। এটা নাও। এখন ক্লাসে জয়েন করার জন্য রিকোয়েস্ট কে পাঠায়? হ্যাঁ, এটা নাও। এটা নাও লাস্ট। চলো এই পর্যন্তই তোমাদের বাড়ির কাজ দেওয়া ছিল, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে হবে বা দাদা রুটিন ফিউচার পারফেক্ট, হ্যাঁ বলো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা একটু মানে হ্যাঁ, ওই বুঝিয়ে জন্যই তো দেন বাড়ির ওটা। কাজ এটা। আমি তো আজকে টেন্স পড়ালাম না না ভাই, টেন্সটা না আমরা না আগামী দিন ওই পড়বো। সব যে একটু করে বুঝিয়ে দিলেন, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা বুঝিয়ে দিলে তাও মানে আচ্ছা, ওভারভিউটা ওকে ওকে চলে ওকে, আসবে। নো ইস্যু। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? ভবিষ্যৎকালে কিছু সময় ধরে একটি কাজ আরেকটি কাজের আগে চলতে থাকবে। ভবিষ্যৎকালে বা একটি কাজ আরেকটি কাজের দরকার নেই, তুমি এইভাবে ভাবো, ভবিষ্যৎকালে একটা কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। আমি আগামী 5 বছর ধরে এই অফিসে কাজ করতে থাকবো। এখানে করব করব লেখা হয়েছে, কিন্তু করব কথাটা ঠিক নয়, করতে থাকবো কথাটা ঠিক। মা সকাল থেকে রান্না করতে থাকবেন, আচ্ছা করে যাচ্ছেন না, এটা ঠিক নয়, করতে থাকবেন, এটা ঠিক করে নাও তো, করতে থাকবেন। মা সকাল থেকে রান্না করতে থাকবেন। আমরা এই সমস্ত কথা বলি কি না? বলি না? বলি তাহলে তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলবে না খেলতে থাকবে, এমনটা লিখতে হবে। আমরা অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, খেলবে নয় খেলতে থাকবো, খেলতে থাকবে, করব নয় করতে থাকবো, এরকম। তাহলে প্রেজেন্টে হলে কি করতে, পাস্টে কি করেছো, ফিউচারে কি করবে, দ্যাটস অল। বুঝতে পেরেছি। আর দাদা বলছিলাম যে পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্টের মধ্যে ওইটা একটু পার্থক্যটা মানে মানে বিফোর আর আফটার দুটোতে ও কি একই ইউজ হবে? আচ্ছা, বিফোর আফটার আমি বলে দিচ্ছি। দেখো, পাস্ট পারফেক্টের কথা বললে তো, হুম দেখো পাস্ট পারফেক্ট টেন্সটাকে একবার ভালো করে খেয়াল করো। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা বেশি অতীত তার জন্য পাস্ট পারফেক্ট, আর যেটা কম অতীত সেটার জন্য পাস্ট ইনডেফিনিট। ওকে, তো দুটো কথা আছে, একটা তো থাকবে আগে, আরেকটা কথা থাকবে পরে। ওকে, তো বাংলা বাক্যে যখনই দেখছো আগে, তাহলে তার জন্য ইংরেজিতে লিখবা কি, বিফোর লিখবা না? আর যখনই বাংলা বাক্যে পরে দেখছো তার জন্য আফটার লিখবা। তো এইটার থেকেই মনে রাখবা, বিফোর যদি লেখা থাকে বা আগে যদি থাকে, তাহলে মনে করবা যে পারফেক্ট অংশটুকুন আগে হবে, তারপর ইনডেফিনিট অংশটুকুন হবে। আর যদি পরে থাকে বা আফটার থাকে, তাহলে আগে ইনডেফিনিট অংশটুকুন হবে, পরে পারফেক্ট অংশটুকুন হবে, এটাই। এবার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখো 1 নাম্বার, যে তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম। তাহলে এখানে
আগে কথাটি আছে, তার মানে পারফেক্ট অংশটুকুন আমার আগে লিখতে হবে, ইনডেফিনিট অংশটুকুন পরে লিখতে হবে। আবার ডাক্তার আসার পরে, এই ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তাহলে আর কি হলো? ডাক্তার আসে আগে মারা যেতে হতো, তাই না? তাহলে চলো এই উদাহরণটাই চেঞ্জ করে দিই হ্যাঁ যে না দাদা, পড়েও তো মারা যেতে পারে না, যেতে ডাক্তার দেখলো আসার তারপর আগে মারা রোগীটা গেল। মারা কিন্তু গেলে আমরা তো ওটা নয়, মানে সেন্সটা তো এমন হয় যে ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এটা সেন্স হয় না। ডাক্তার আসার পরে যদি রোগী মারা যেত তাহলে তো ডাক্তারকে ধরে লোকে পেটা পেত না, তাই না? এটা তো ভাবতে হবে। আচ্ছা, ওকে। এরকম ভাবে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার বললেন। হ্যাঁ, তাই এটা খুব ভালো বলেছো। রোগী, হুম। হ্যাঁ সুন্দর। রোগী, রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এলো। বাহ, সুন্দর। এটা করা যেতে পারে। দেখো, একটাতে পরে রয়েছে, একটাতে আগে রয়েছে। আগে যখনই আছে মনে রাখতে হবে যে পারফেক্ট অংশ আগে হবে, ইনডেফিনিট অংশ পরে হবে। আর যখন পরে আছে তার মানে বুঝতে হবে আগে ইনডেফিনিট অংশ হবে, পরে পারফেক্ট অংশ হবে। এইটুকুনি বলতে চাইছে, আর কিচ্ছু না। তাহলে প্রথমটা করো। এবার খোঁজো যে দুটো কাজের মধ্যে কোনটা আগে হয়েছে, কোনটা পরে হয়েছে। দেখো, তুমি আসার আগে আমি কাজটি করে ফেলেছি, আমি আগে কাজটি করে ফেলেছি এইটা, তাই না? তাহলে আই হ্যাড ডান Done দ্য the work ওয়ার্ক বিফোর ইউ before কেম। came. হয়ে গেল। দেখো, এখানে বিফোর লিখেছো, পারফেক্ট অংশটুকুন এই যে আগে হয়েছে, ইনডেফিনিট অংশটুকুন এই যে পরে হয়েছে। ক্লিয়ার? আবার নিচে দেখো পরে আছে, তার মানে পারফেক্ট অংশটুকুন পরেই হবে, ইনডেফিনিট অংশটুকুন আগে হবে। রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এলো, তাহলে আগে কোন কাজটা হয়েছে? রোগী মারা গেছে, আগে রোগীটা মারা। তার মানে হুম। এটা হচ্ছে পারফেক্ট অংশ, তাই না ভাই? আর ডাক্তার এসছে, এটা হ্যাঁ। ইনডেফিনিট অংশ। তাহলে এমনটা লেখো, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। ডেড। ডাইড, বুঝলে? ডাইড। তাহলে এখানে দেখো, আফটার হ্যাঁ। মানে পারফেক্ট অংশটুকুন পরে হয়েছে, ইনডেফিনিট অংশটুকুন আগে হয়েছে। দ্যাটস অল। বুঝেছো? এটাই। এইটাকে তুমি দেখো, এই এরর কারেকশনে কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করে, এইটাকে চেঞ্জ করে দিয়ে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার দ্য ডক্টর কাম, এমনটা হবে না। আফটার দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা ঠিক। ওকে। আর দাদা, হ্যাঁ বলো। হ্যাঁ। বলছিলাম যে ওই যে ফিউচারে যে স্যাল উইলের ব্যাপারটা শিখালেন, হুম। তো অফিসিয়ালি দেখি যে অফিসিয়ালি কিন্তু একটু আলাদা দেখায়, মানে অফিসিয়াল কোনো মানে নির্দেশে। হ্যাঁ, অফিসিয়াল নির্দেশে তো উইল ইউজ করা থাকবেই। কেন থাকবে? এটা কি ভুল, মানে মানে ভুল কোনো নয়, এমফাসাইজ করা ভাই, এটা এমফাসাইজ করা। মানে আজকে আমি একটা রিপোর্ট দেখছিলাম, তো ওখানে ছিল, তাই ইউ শ্যাল আপনাকে। হ্যাভ টু প্রেজেন্ট বিফোর দ্য অনারেবল কোর্ট। এখানে তো ইউ উইল হ্যাভ টু লেখা থাকে না, এখানে শ্যাল হ্যাভ টু কেন লেখা থাকে? ইউ এর জন্য। ইউ শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য অনারেবল কোর্ট। যে কোনো সামন পাঠায় না, কোর্ট থেকে সামন আসে না, হ্যাঁ সেই হ্যাঁ সামনে হ্যাঁ থেকে এভাবে লেখা থাকে যে ইউ শ্যাল হ্যাভ টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট, বিফোর দ্য অনারেবল কোর্ট। তাহলে ইউ এর পাশে শ্যাল কেন লিখছে? উইল তো লিখছে না। তো গভর্নমেন্ট অর্ডার মানে কি, দেখো ভাই, যেটা আমার এমফাসাইজ করতে হবে সেই এমফাসাইজেশনের জন্য ওটা চেঞ্জ হবে, আদারওয়াইজ নয়। হ্যাঁ, তবে কেউ একজন বললে না যেটা সব জায়গায় উইল বসায়, এখন একদমই ভুল কথা। ওকে, আর কিছু প্রশ্ন আছে ভাই? না, এটাই কমপ্লিট। ঠিক আছে, কোনো আর শুধু অসুবিধা নেই। একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো যে দাদা বলো। ওই যে অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা যে আপনার ইউটিউবে ক্লাসটা আছে, তো আপনি কি মানে এটা প্রাইভেট কোনো ক্লাস করান, না ওইটাই মানে সবার জন্য? প্রাইভেট ক্লাস বলতে না, ইউটিউবে যা আছে এগুলো ইউটিউবে আছে। আর আমাদের
না মানে আমি ওইটা ক্লাস কমপ্লিট করেছি, আপনার ইউটিউবের সমস্ত ক্লাস মানে ভালো হ্যাঁ, মতো। এর উপরন্ত আমাকে আর কি করতে হবে এনসিএন হিস্ট্রির জন্য? অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তারপরে তো মেডিভেল হিস্ট্রিও তো হয়েছে। এই দেখো মডার্ন হিস্ট্রি আমি ক্লাস দেওয়া শুরু করেছি সব। হ্যাঁ, এনসিএন্ট আর মিডিভ্যালটা দুটোই করেছি আপনার মানে ইউটিউব ফ্রি থেকে। হুম, আর এই তো কিছু করতে হবে না, স্যার অনেক ডিটেলসে পড়িয়েছেন। ওইগুলোকেই পড়বে, তারপর কোশ্চেন প্র্যাকটিস করবে। হ্যাঁ ভাই, তো আপনি যদি একটা প্রিভিয়াস সিরিজ টেস্ট দাও এটা তাহলে ঠিক যদি হয়ে যাবে, প্রিভিয়াস শুধু টেস্ট দাও। একটা যদি সিরিজ দাদা শুরু করতেন যে প্র্যাকটিসের জন্য, তো ভালো হতো। মানে শুধু প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য আমি একটা দাদাকে বই বলি, তোমাদের দাদা আমার করেছিলাম তো। বুঝতে পারলাম না। ওই বইটা কি, ওপি ভার্মা? 21,000 এমসিকিউটা হ্যাঁ মার্কস হ্যাঁ মানে। হ্যাঁ, ওপি ভার্মা 21,000 প্লাস জিকে বলে একটা দেখবা বই আছে। এখন ওটা আড্ডা প্র্যাকটিস 24 ওটা আর কি করে। হ্যাঁ, এই বইটাকে নাও। হুম ওপি বর্মা। দাদা বলো। বলছি আমরা তো ক্লার্কশিপ দেবো মেন্স। ক্লার্কশিপ মেন্স দেবে, হ্যাঁ। হ্যাঁ, তো তার আগে তো মানে ক্লার্কশিপে তো 3টে টপিক, প্রেসি, রিপোর্ট আর ট্রান্সলেশন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ট্রান্সলেশন তো হয়ে ওইটাই যাচ্ছে, প্রেসি হয়ে যাচ্ছে, রিপোর্ট সব হয়ে যাবে, তোমাদের পরীক্ষার আগে হয়ে যাবে। হ্যাঁ ওই আমি বলছি না, এমনই হচ্ছে হয়তো ট্রান্সলেশনে পুরো যতগুলো ওয়ার্ড আছে ততগুলো মানে জানি বাংলা থেকে যখন ইংরেজি করছি, কিন্তু সাজাতে পারছি না, আবার ইংরেজি থেকে বাংলা করছি সেম কেস, মানে সাজাতে পারছি না বাক্যটা, মানে একটা আচ্ছা, ভাষা থেকে আরেকটা ভাষাতে যখন যাচ্ছি। বুঝতে পারছি, ঠিক আছে। তুমি দেখো, হুম আজকে তো আমাদের ডে 1, হুম। মাসখানেক পরে তোমাকে বলবে যে দাদা না হলেও চলবে। ওকে, আর আর একটা দাদা একটা কথা বলবো, শুধু বলো। বইয়ের ছবিটা যে পাঠিও না, যে বইটা বললা, ওই যে ওপি এম ভার্মা, কে রানা নাকি বললে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওপি ভার্মা 21,000 প্লাস জিকে। না ওটা না, ইংলিশের জন্য, ইংলিশের জন্য। মালগুড়ি টেস্ট, মালগুড়ি টেস্ট। ও, হ্যাঁ, মালগুড়ি ওর ডেজ আর কেনা ফন্টের ছবিটা দিলে ভালো হয়, তাহলে আমি বুঝে কিনতে পারবো। আচ্ছা, ওকে ওইটা ওকে ওই গ্রুপে ছবিকে দিয়েছে দেখলাম। ওকে ওকে ওকে। ওটা কিসের জন্য দাদা, ওই বইটা মালগুড়ি টেস্টটা? মালগুড়ি ডেজটা তোমরা বাড়িতে পড়বে ফর তোমাদের রাইটিংস এর জন্য। হ্যাঁ ভাই, আর আর একটা সবাইকেই বলা, দাদাকে বলছি, কি হয় মানে সবাই শুরু অনেক বেশি উত্তেজনার সাথে ক্লাস শুরু করি, কিন্তু যখন ক্লাস শুরু হয়ে যায় 1 মাস হয়ে যায়, তখন কিন্তু লাইভেও আসা সবাই ছেড়ে দেয়, আর দাদারও পড়ানো এনার্জিটা তেমন থাকে না। তো ওইটাই বলছি যে যারা সিরিয়াস, হ্যাঁ, মানে তাহলে দাদাও সেরকম প্রিপারেশন নিয়ে পড়াতে লাগবেন। মানে প্রথম প্রথম অনেকজনাই অ্যাড হয়ে যায়, তারপরে সবাই ছেড়ে ছেড়ে যায়, দাদাও ব্যাচটা বন্ধ করে। আগের বারে ইংলিশটা আমাদের এরকম করেই বন্ধ হয়ে গেছিল অবজেক্টিভে। আমিও তোমার সাথে একমত, কারণ কেউ ক্লাসটাকে এভাবে করবে না। ঠিক আছে, তোমরা যতক্ষণ থাকবে ততক্ষণ কারণ আমি শেখাবো, কিন্তু তারপর না থাকলে না ক্লাস। দেখো লাইভ ক্লাসে আমি মোটামুটি তোমাদের জন্য স্লাইড করছি, এটা করছি সেটা করছি করে নিয়ে আমি বসছি, এই 4 জন ক্লাস জয়েন করেছে, 5 জন ক্লাস জয়েন করেছে, ভাল লাগে না তখন আর। এই তো ভাই তো আমার বই আরে দিয়ে আমার দিয়েছে। তো আলটিমেটলি তো আমাদেরকে তো ফাঁকি দিলে হবে না, আমাদেরকে তো পাস করতে হবে। হ্যাঁ, এই জন্য সবাই কন্টিনিউ ক্লাসটা করবে, এটা আমি সবাইকেই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, অসুবিধা 1-2 দিন হতে পারে। ঠিক। এই তো, এই যে বইটা পাঠিয়েছে তো গ্রুপে, দেবব্রত, এই বইটা নিয়ে নেবে সবাই। দাদা বলছিলাম যে আমার ওই 40 থেকে 42 আছে ওই ইসে, তো আমি কি মেন্সের জন্য ওরকম মানে কিসে প্রিপেয়ার কিসে? নিতে? এই যে ক্লাসিপে যেটা দিয়েছি, ও, 40-42 কোন ক্যাটাগরি? জেনারেল। 40 জেনারেলে হওয়াটা একটু চাপের, তো অসুবিধা নেই, ওরা তো আবার একটা দেখি নোটিশ পাঠিয়ে দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, আবার বোধহয় এটা পরীক্ষা হবে, এটার জন্য প্রিপেয়ার এটা করো। ডিসেম্বরে হবে। দাদা আমার ওবিসি এতে ওই 56 প্লাস আসছে, মানে আমি করেছি 56 প্লাস আসছে 100% ওবিসি। হবে, 100% হবে। ডেসক্রিপ্টটাতে একটু বেশি স্কোর করতে হবে না, হুম, না 60 এবার প্লাস রাখতে কোশ্চেন, হবে। ক্লার্কশিপের এবার কোশ্চেন যা ছিল খুবই খুবই মানে মডারেট টু হার্ড বলবো আমি। ঠিক আছে, এবং শেষের দিকের পেপারগুলো ইংলিশটা তো হার্ডই কি হয়েছে। বুঝতে পারছি।
ওইটা ইংরেজিতে যদি কারো ইংলিশে এমন ভোকাবুলারি দিয়েছে বুঝতে পারিনি। ইংরেজিতে যদি কারো গ্রামারের প্রপার নলেজ না থাকে, উত্তর করা খুবই টাফ। ইংলিশটাই আমি ভালো মতো করেছিলাম, মানে ইংলিশটা 6 মাস পড়েছিলাম, তারপরে পরীক্ষা দিয়েছিলাম। আর সেরকম মানে জিকেটা করা হয়নি। আপনার জিকে কোনো ক্লাস আছে এরকম স্ট্যাটিক জিকে? না ভাই, স্ট্যাটিক জিকে ওইটা নিয়ে তো কাজ করি না, আমি চ্যাপ্টার ওয়াইজ জিকেটাকে কাজ করি। হ্যাঁ হ্যাঁ, তো চ্যাপ্টার ওয়াইজ এর জন্য বলছি। দাদাকে একটা রিকোয়েস্ট ছিল দাদা। দাদা বলছি ইউটিউবে দাদা যে এমসিকিউ সিরিজটা চলছে না, ওই ফোক ডান্স, তারপরে হ্যাঁ ক্লাসিক্যাল ডান্স এমসিকিউ, হুম ন্যাশনাল পার্কে, ওই এমসিকিউ ক্লাসগুলো এত বেশি ভালো, বেনিফিশিয়াল। ওরকম যদি ক্লাস থাকে এমসিকিউ, মানে অনেক ভালো। আচ্ছা, তুমি বললে আমি ওটা কয়েকটা করে দেবো খুনি, ঠিক আছে? এত বিগত হ্যাঁ বছরে যে কোশ্চেনগুলো সব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স নিয়ে ওটা করে দেবো খুনি, হুম ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে অনেকটা সময় হলো, আমরা আজকে লিভ নিই নাকি? হ্যাঁ হ্যাঁ থ্যাংক একটু ইউ। একটু জিকেটা বলুন দাদা। জিকে হ্যাঁ, স্ট্যাটিক জিকে মানে আমার ওরকম শুরু করা হয়নি। বায়োলজি সাবজেক্ট আমার হয়ে গেছে মোটামুটি। স্ট্যাটিক জিকেটা একটু বলুন, কোথা থেকে পড়বো বা। এস্থেটিক জিকে না, আমি আগের একটা ক্লাসে তো বলে দিলাম তো কি কি পড়তে হবে। না, এর আগে পুরো ক্লাস লিস্ট আমি লিখে দিয়েছেন? পুরো আমি বলে দিয়েছিলাম না কোনটা কোনটা তৈরি করতে হবে? হ্যাঁ দাদা, ওটা লিস্ট যদি করে কারো আচ্ছা তাহলে দাদা ফিজিক্স ক্লাসে বলে দিয়েছিলেন। হ্যাঁ, তো ও ফিজিক্সের ক্লাসে বলেছিলাম না? তাহলে ওই হ্যাঁ যদি কেউ এই ইংলিশ গ্রুপে থাকো তাহলে ওকে একটুখানি দিয়ে দিও তো, যাতে ও পেয়ে যায় এই স্ট্যাটিক জিকেটা। আপনার কোনো ক্লাস আছে কি দাদা? ঠিক মানে আছে দাদা। আপনার ক্লাস করতে চাই। আমার তো ওইভাবে করা নেই ভাই। স্ট্যাটিক না, যদি জিকেগুলো পেড তুমি ইউটিউব থেকে দেখো, পেড পেয়ে যাবে। পেড ক্লাসও থাকলে আমি জয়েন করতে চাই, কারণ মানে পেড নয়, আমাদের একটাই ক্লাস আছে ওই ওভারঅল জিকে সিরিজ জিএস এর উপরে। ওকে, ওটা কি চলছে না শেষ হয়ে গেছে? না চলছে চলছে। তো ওই ক্লাসটা আমি জয়েন করতে চাই, তো ওটা হ্যাঁ কি ঠিক আছে, করতে হবে জয়েন একটু আমাকে মেসেজ করো, আমি তোমাকে লিংক পাঠিয়ে দেবো, জয়েন করে নেবে। ঠিক আছে, শেষ করলাম এখানে, হ্যাঁ।